এই রোদের মধ্যে। পাগল ছেড়া আর কি, নয়তো কেউ এভাবে এত গরমে আর রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করে? আরে আমি তো ওনাদের চিনি। মাহি পাশ থেকে বলল, তুই চিনিস? কে ওনারা? আরে ওই মেয়েটা তো মেহরাব ভাইয়ের খালাতো বোন মীরা, আর ওই যে ছেলেটা আমার মেঘলাপুর দেবর। কিন্তু ওনারা এভাবে এখানে দাঁড়িয়ে ঝগড়া করছে কেন? ওদিকে আপনি ইচ্ছে করে এমন করেছেন যাতে আমি পড়ে যাই। এই আপনি এত খারাপ কেন বলেন তো? সেই গ্রাম থেকে আমার পিছনে লেগেছে, আবার এখন শহরে আসার পরও আপনি। আমার খেয়ে দেওয়ার কাজ নেই, আমি আপনার মতো ময়তা সুন্দরীর পিছু নেব। শুনুন, আমি ইচ্ছে করে করিনি, ওকে? সামনে থেকে গাড়ি আসছিল তাই আমি গাড়িটা সাইড করতে যাচ্ছিলাম, আর তখনই আপনি নাচতে নাচতে আমার গাড়ির সামনে চলে এলেন। যত সব। আসলে কথাটা হলো, মীরার ভার্সিটি ছুটির পরও গাড়ি পাচ্ছিল না, তাই রাস্তা দিয়ে হাঁটছিল। আর তখনই নেহাল তার বাইক নিয়ে একদম মীরার সামনে এসে থামালো। জাস্ট একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয়নি, আর তারপর থেকেই ঝগড়া শুরু। এই চল তো দেখি ওখানে কি হচ্ছে। এই বলে মাহি আর ওর বান্ধবীরা মিলে নেহালদের কাছে গেল। আমার কি মনে হয় জানেন, আপনি মনে হয় সব কিছুর সাথেই ঝগড়া করেন, যেমন মাটি, পানি, বাতাস। আর একটু ঝগড়া না করলে আপনার গলা তো চুলকোয়, তাই না? এবার ঝগড়া করেন কেন? হ্যাঁ, মীরা রেগে কিছু বলতে যাবে, তার আগেই মাহি বলল, আরে মীরা আপু আপনি, আর এখানে কি হয়েছে? এই যে চলে আসলো আরেকজন ন্যাকামো করতে, যত সব। মীরা মনে মনে বলল, আরে মাহি যে, তুমি এখানে? আমি তো কলেজ এসেছিলাম ভাইয়া। আমি বুঝি না এই মেয়ের মধ্যে কি আছে। মেহরাবও এই মেয়ের জন্য পাগল, আর এখন এই নিহাল না বিহাল, ওকে দেখলেই মুখ দিয়ে যেন মধু ঝরে, আর আমার বেলায় তিতা করলা। মনে মনে বলল মীরা। মাহি তোমাকে ভাবি যেতে বলেছে, যাবে কিন্তু? ভাবি তো সবসময় তোমার কথা বলে। জি ভাইয়া যাবো। এখন বলেন তো কি হয়েছে, আপনারা এখানে দাঁড়িয়ে কি করছেন? আর বলো না, এই ময়দা সুন্দরী আপু গায়ে পড়ে আমার সাথে ঝগড়া করতে আসে শুধু। দেখুন মিস্টার বিহাল, আমি মোটেও আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসিনি। আমার রুচি অতটাও খারাপ নয়। জানি কার রুচি কেমন। ঘোড়ার ডিম জানেন। এখন সরুন তো আমার সামনে থেকে, এমন সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে। তারপর মীরা ওখান থেকে চলে গেল। তো মাহি, তুমি তো এখন বাড়ি যাবে, চলো তোমাকে পৌঁছে দিই। না ভাইয়া, আমি একাই চলে যেতে পারবো। আচ্ছা ভাইয়া, আমরা আসি, ওকে? এই চল। তারপর মাহিরাও ওখান থেকে চলে গেল। 3 দিন পর আজকে আমি অনেক খুশি, কেননা আজকে মেহরাব ভাই আসবে। উফ, কতদিন পর ওনাকে দেখবো, এটা ভাবতেই মনের ভেতর কেমন খুশি খুশি লাগছে। মাহি, আমি তোর মামাদের বাসায় যাব, তুই যদি যাস তাহলে তৈরি হয়ে নে। বাইরে থেকে বলল মাহির মা। সে কি মা, তুমি হঠাৎ মামাদের বাসায় যাবে না কেন? কিছু কি হয়েছে? তোর মামির শরীর নাকি খারাপ, প্রেশারটা বেড়েছে, তাই যাব দেখতে। আবার আজকে নাকি মেহরাবও আসবে, তাই যাই, ছেলেটাকে দেখে আসবো। তুই যাবি নাকি? যদি যাস তাহলে জামাটা পাল্টে নে, আমি হাতের কাজটা সেরে যাব। হ্যাঁ মা, আমি যাব, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। আমাকে তো যেতেই হতো। কি পরে যে যাই আইডিয়া, এই জামাটা পরে যাব। ওনার তো এই জামাটা অনেক পছন্দ, আর ওনার দেওয়া চুড়িগুলোও পরবো। আমার অনেক শখ কানে বড় বড় ঝুমকো ঝুলাবো, কিন্তু ওনার করা আদেশ, কানে এত বড় বড় দুল পরার কোনো দরকার নেই। শেষে দেখা যাবে কান কেটে পড়ে গেছে তখন। তাই দুলটা বাদে সব কিছু পরে নিয়ে আম্মুর সাথে বেরিয়ে গেলাম। আম্মু ঘরের দরজা দিয়ে আমায় নিয়ে যেতে লাগলো। বাড়িতে এখন কেউ নেই, আব্বু অফিসে, আর মনির তার রুমে ঘুমায়, তাই ওকে রেখে আসলাম। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমার গন্তব্যে। মেন দরজা খোলাই ছিল। আমাদের খোকন ডায়েরি চ্যানেলের নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। তাই আর কলিং বেল বাজানোর দরকার পড়লো না। ভেতরে যেতেই দেখলাম ড্রয়িং রুমে একটা সোফায় মামি বসে আছে, আর তার পাশের সোফায় মেহরাব ভাই আর মামির পাশের সোফায় একটা মেয়ে বসে আছে, শাড়ি পরা, কেমন যেন লাজুক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে। আমরা ভেতরে যেতেই আমি শুনতে পেলাম মেহরাব ভাই বলল, হ্যাঁ বিয়ে করে ফেলেছি। এটা বলেই ওই মেয়েটার দিকে তাকিয়ে হাসতে লাগলো। কথাটা কানে যেতেই মুহূর্তেই যেন আমার সব কিছু থমকে গেল। তাহলে কি মেহরাব ভাই বিয়ে করে ফেলেছে? ওই মেয়েটা কি তাহলে ওনার বউ? তাহলে কি উনি আমায় এই সারপ্রাইজ দিতে চেয়েছিল? মনে মনে কথাগুলো ভেবেই আমার চোখের কোণে জল চলে এলো। ওই তোমার অবুঝ পরি চলে এসেছে, কতদিন পরে ওকে দেখলাম, যেন মনে হচ্ছে
7 দিন পর নয়, 7 যুগ পরে দেখলাম। কি সুন্দর লাগছে, যেন সত্যি স্বর্গের কোনো অপ্সরা। কিন্তু আমার পরি মুখে এমন ঘন কালো মেঘ জমেছে কেন? এটা কি আমার প্রতি তার অভিমান নাকি অভিযোগ, কোনটা? মনে মনে কথাগুলো ভেবে মেহরাব বলল, আরে ফুপি, আসো, ভিতরে আসো। কেমন আছিস বাবা? ভালো আছিস তো? এত শুকিয়ে গেছিস কেন? ভেতরে আসতে আসতে বলল মাহির মা। কি যে বলো ফুপি, তুমি আর মা তো দেখি একই কথা বলো। আমার তো মনে হয় আমি আগে থেকে একটু মোটা হয়েছি। সেটাই। সোফার দিকে তাকিয়ে মাহির মা বলল, তা এই মেয়েটা কে? আরে ও হলো, মেহরাবকে আর না বলতে দিয়ে মাহি বলল, মা আমি বাড়ি যাচ্ছি, তুমি পরে এসো। কোনো রকমে কান্না আটকে বলল, সে কি রে, কেন? আই বস, একসাথেই যাব। না মা তুমি থাকো, আমি যাচ্ছি। আর বাইরে দেখছো না কেমন মেঘ জমেছে, ছাদে তো কাপড় মেলা আছে, আমি গিয়ে বরং তুলি। মনে তো ঘুমায়, ও তুলবে না। এই বলে মাহি কাউকে কিছু বলতে না দিয়ে ওখান থেকে প্রায় ছুটে বেরিয়ে আসলো। এটা কি হলো? মাই ওভাবে চলে গেল কেন? কি হয়েছে ওর? ও কি কোনোভাবে কষ্ট পেয়েছে? আমি কি নিজের অজান্তেই ওকে কষ্ট দিয়ে ফেলেছি? মনে মনে বলল মেহরাব। এই মেয়েটাকে নিয়ে যে কি করি, কখন কি করে নিজেই জানে না। আচ্ছা বাদ দে, এখন বল তো মেহরাব, এই মিষ্টি মেয়েটা কে? আরে ফুপি, ও হলো তিশা। ওদিকে এলোমেলো পায়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছি। আকাশে মেঘ গুরুম গুরুম করছে। ইতিমধ্যে কয়েক ফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গেছে। তাতে আমার কি, আমি তো আমার নিজের চোখের বৃষ্টি থামাতেই ব্যস্ত। আচ্ছা আমি কি একটু বেশি ভাবতাম মেহরাব ভাইকে নিয়ে? উনি হয়তো আমাকে নিয়ে ও চোখে দেখেইনি। ওনার হয়তো আমার প্রতি কোনো ভালোবাসাই নেই। আমি একটু বেশি বেশি ভেবে ফেলেছি, তাই এখন কষ্টটাও বেশি পাচ্ছি। এসব ভাবতে ভাবতে কখন যে বাড়ি চলে এসছি খেয়ালই নেই। ততক্ষণে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি কোনো রকমে বাড়ির দরজাটা খুলে দৌড়ে ছাদে চলে আসলাম। মাকে মিথ্যে বলেছি যে ছাদে কাপড় দিয়েছি। আসলে আমি তো আমার চোখের পানি লুকোতে চেয়েছি, তাই ওভাবে ওখান থেকে পালিয়ে আসলাম। গুটি গুটি পায়ে ছাদের দরজা খুলে ছাদের একদম মাঝখানে এসে বসলাম। চারিদিকে বৃষ্টির কারণে তেমন ভালো দেখা যাচ্ছে না, সবই ঝাপসা। আমি ভিজে একদম একাকার হয়ে গেছি। অন্য সময় হলে মেহরাব ভাই তখনই আমার পিছু পিছু আসতো আর এসে আমায় বলতো, কি রে কি হয়েছে তোর, এইভাবে চলে যাচ্ছিস কেন? অভিমান হয়েছে বুঝি আমার উপর? কিন্তু আজকে উনি আসেননি। আরে উনি আসবে কেন? কে আমি? কি হয় ওনার? কেন আসবে উনি? আমি যে এত এত পাগলামি করি ওনার সাথে, উনি কি একটু বোঝেন না সেটা? সব কিছু বুঝেও ওনার কাছে অবুঝ হয়ে থাকি। তবুও কি উনি আমায় বুঝতে পারেন না? আমার প্রতিটা কাজে প্রতিটা কথায় ওনাকে বুঝিয়ে দেই যে আমি ওনাকে কতটা ভালোবাসি, তবুও উনি বোঝেন না। কেন বোঝেন না আপনি? কেন আমার ভালোবাসাটা বোঝেন না? কথাগুলো বলে হাঁটু মুড়ে বসে মাথাটা হাঁটুর সাথে ঠেকিয়ে কাঁদতে লাগলাম। ভীষণ কষ্ট হচ্ছে। কেন এমনটা হলো আমার সাথে? কেন? আমি কি ভালোবেসে এতটাই ভুল করে ফেলেছি? এসব ভেবে আরো বেশি কান্না পাচ্ছে। যখন আমি এসব ভেবে কাঁদছি তখন আমার মনে হলো আমার গায়ে আর বৃষ্টি পড়ছে না। তাহলে কি বৃষ্টি থেমে গেল? কিন্তু এখনো তো আমার কান্না শেষ হয়নি। এক্ষুনি বৃষ্টি থেমে গেলে আমি কান্না লুকাবো কিভাবে? এসব ভেবে মাথা তুলে সামনে তাকিয়ে দেখি না, বৃষ্টি থামেনি এখনো। ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে। তাহলে আমার গায়ে কেন বৃষ্টি পড়ছে না? মাথাটা তুলে ওপরের দিকে তাকিয়ে দেখলাম মেহরাব ভাই আমার মাথার উপর ছাতা ধরে আছে, আর ওদিকে উনি ভিজে একদম চুপচুপে। কিন্তু উনি এখানে কেন? ছাদের দরজার দিকে তাকিয়ে দেখি ওনার বউ, মানে সেই মেয়েটাও আছে। ও তার মানে নিশ্চয়ই এখানে একান্তে দুজনে সময় কাটাতে এসছেন আর আমায় কষ্ট দিতে এসছে। এসব ভেবে আমি উঠে ছাতার নিচ থেকে চলে যেতে চাইলাম, তখনই উনি ছাতা ফেলে দিয়ে আমার হাত চেপে ধরলো। প্রেয়সীর সমস্ত কষ্ট আমার হোক, তার হাজার মন খারাপের মাঝেও আমি তাকে ভালোবাসতে চাই, ভালোবেসে তাকে আপন করে নিতে চাই। সে কি সে অনুমতি আমায় দেবে, নাকি ভুল বুঝে আমার থেকে দূরে চলে যাবে? এ কি, উনি ওনার বউয়ের সামনে আমায় ধরে রেখেছেন কেন? ওনার বউ তো ওনাকে ভুল বুঝবে। তাই আমি ওনার থেকে নিজের হাত ছাড়াতে ছাড়াতে বললাম, কি করছেন কি মেহরাব ভাই? হাত ছাড়ুন আমার। উনি কিছু বলতে যাবে তার আগেই দরজার পাশ থেকে মেয়েটা ওনাকে উদ্দেশ্য করে পড়ল, ভাই তুই এখানে তোর বউয়ের মান ভাঙা। আমি গেলাম, আমার বর ফোন দিয়েছে, কথা বলে আসি।
আমি আর তোদের মাঝে কাবামে হাড্ডি হতে চাই না বস। এই বলে মেয়েটা চলে গেল। মানে ওই মেয়ে সব কি বলছে বউ? আমাকে ওনার বউ বললো কেন? ওনার বউ তো ওই মেয়েটা তাহলে। এসব ভাবতেই উনি আমার হাত টেনে নিজের একদম কাছে নিয়ে আসলেন। তারপর ওনার দুটো হাত আমার মুখের দুপাশে রেখে কপালে কপাল ঠেকিয়ে বললেন, এত অভিমান, এত অভিযোগ আমাকে নিয়ে কেন? কিছু না জেনেই এত কিছু ভেবে ফেলে আমাকে নিয়ে। তুই চিনিস না আমায়, জানিস তো আমি কেমন। তারপরও কেন এমন করিস? জানিস না তোর চোখের এক ফোঁটা পানিও আমার বুকে কাটার মতো বিধে। কেন করিস এমন? কেন এভাবে পড়ে আমায়? কেন বল? ওনার কথা শুনে আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ওই মেয়েটা? আরে গাধি, ও হলো তিশা, আমার বান্ধবী। আপনার মেয়ে বন্ধু আছে? আছে, আপনাকে সব বলছি। তার আগে আপনি আসুন। উল্টো পাটা ভেবে তো নিজেকে একদম দেবদাসী বানিয়ে ফেলছেন। অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভেসছেন। এখন চলেন নিচে যাই, তারপর সব বলছি। এই বলে উনি আমায় কোলে তুলে নিলেন। আরে কি করছেন কি? নামান আমায়, আপনার বান্ধবী দেখলে আবার মন খারাপ করবে। ও আপনার মতো এত গাধি নয়। তো আমি যখন এতই গাধি তাহলে আমায় কোলে নিয়েছেন কেন? নামাই দেন আমায়, আমি হেঁটেই যেতে পারবো। চুপ থাক, এত বেশি ভাবতে হবে না তোকে। তারপর উনি আমায় কোলে নিয়েই সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলেন। আচ্ছা, উনি কি আমার বলা সব কথাগুলো শুনে নিয়েছেন? তাহলে তো খুবই খারাপ হয়েছে। আল্লাহকে লজ্জা, উনি যেন আমার কথা না শুনে, প্লিজ আল্লাহ। মনে মনে এসব ভাবছিলাম, তখনই উনি আমায় আমার রুমে নিয়ে আসলো। তারপর কোল থেকে নামিয়ে দিয়ে একটা টাওয়াল দিয়ে আমার মাথাটা মুছিয়ে দিয়ে টাওয়ালটা আমার গায়ে জড়িয়ে দিয়ে বলল, যা ওয়াশরুম থেকে চেঞ্জ করে আয়, নয়তো ঠান্ডা লেগে যাবে। আমি ওনার কথা মতো চেঞ্জ করতে চলে গেলাম। সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতেছি না। ওই মেয়ে যদি ওনার বউ না হয় তাহলে উনি বলল কেন যে উনি বিয়ে করে ফেলেছেন? আজব, কিছুই বুঝি না বাবা। তারপর আমিও ওয়াশরুম থেকে চেঞ্জ করে বাইরে আমার রুমে এসে দেখি উনিও ভেজা জামা বদলে শুকনো একটা জামা পরে আমার বিছানার উপর বসে আছে। কি রে, ওখানে সংসার তো দাঁড়িয়ে না থেকে এখানে আয়। আমি গুটি গুটি পায়ে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। আপনি জামা পেলেন কোথায়? এ বাড়িতে তো আপনার কোনো জামাই নেই। তাহলে? আমি এখানে আসার আগে আনছিলাম। আমরা কথা বলছিলাম, তখনই ওনার বান্ধবী আমাদের রুমের দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। ভেতরে আসতে পারি? কি রে, তুই আবার কারোর রুমে ঢুকতে গেলে পারমিশন নিতে শিখলি কবে থেকে? এখন থেকেই। আর যাই হোক, তো রুমে আসতে গেলে পারমিশন তো নিতেই হবে বস। বাবা, শুধু তোর সাথে একটু হেসে কথা বলেছি, তাতেই এনার এই অবস্থা। না জানি তোর পাশে বসে কথা বললে কি হতো। ভেতরে এসে সোফায় বসতে বসতে বলল তিশা। ওই আপুর কথায় আমার তো লজ্জায় মনে হচ্ছে মাটি ফাঁক করে ভেতরে ঢুকে যাই। ইস, কি লজ্জা! সত্যি মাহি, তুই আসলে অনেক বোকা। কোনো কিছু না দেখে, পুরোটা না শুনে কেন আবুলের মতো চলে আসলি? এখন ঠেলা সামলা। মনে মনে নিজেই নিজেকে বললাম। সত্যি তো, আমি তো এটা ভেবে দেখিনি। তা মাহি, তুই আমাদের বাড়ি থেকে ওভাবে কাউকে কিছু না বলে চলে আসলি কেন? আর এখানে এসেই এভাবে দেবদাসীর মতো বৃষ্টিতে ভিজলি কেন? হ্যাঁ, মজা করে বলল মেহরাব। আল্লাহ, এখন আমি কি বলবো? উনি ইচ্ছে করে এমন করছে আমাকে লজ্জা ফেলার জন্য। বদ ছেলে একটা। মনে মনে কথাগুলো বলে চুপটি করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। মেহবার, কি করছিস? কি মেয়েটার পিছে লাগছিস কেন? তা মাহি, এদিকে আসো, আমার কাছে আসো। তুমি আমার থেকে বয়সে অনেকটাই ছোট, তাই তুমি করেই বললাম। আমিও আস্তে আস্তে তিশা আপুর পাশে গিয়ে দাঁড়ালাম। তুমি নিশ্চয়ই অবাক হচ্ছ যে আমি তোমাকে চিনলাম কি করে। আসলে কি বলতো মেহরাব, এর মুখে তোমার এত কথা শুনেছি যে আমার তোমাকে পুরোটাই মুখস্থ হয়ে গেছে। আর এই পাগলটা তো সারা রাস্তা শুধু তোমার কথা বলতে বলতেই এসেছে। তিশা আপুর কথা শুনে আমি ওনার দিকে তাকালাম। উনি হাত দিয়ে মাথা চুলকে তিশা আপুর মাথায় একটা টোকা দিয়ে বলল, দিলি তো আমার মান সম্মানে আকাশে উড়িয়ে। দেবই তো, তুই আমাকে বলতে পারিস আর আমি ওকে বললেই দোষ? কি বলতো মাহি, আমি মেহরাব আর মেঘ একই কলেজে পড়তাম।
তারপর কলেজ শেষে আমার বিয়ে হয়ে যায় আর ওরা দুজন ভার্সিটিতে ভর্তি হয়ে যায়। আর আমার যার সাথে বিয়ে হয় সে একজন ডাক্তার, তাই তার শখ ছিল যে তার বউও ডাক্তার হবে, তাই আমাকে মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেয়। আর এখন আমি একজন ডাক্তার। আমি একটা কাজে চট্টগ্রামে গিয়েছিলাম, ফেরার পথে মেহরাবের সাথে দেখা। অনেক দিন পর দেখা হলো তো, তাই অনেক কথাও হলো। তারপর মেহরাব বলল যে আন্টির শরীরটা নাকি খারাপ, তাই আমাকে বলল যে দেখে যেতে। এই জন্যেই আমি এসেছি। আর তোমার আমাকে নিয়ে ভয় পেতে হবে না, আর আমি তোমার মেহরাবকে নিয়ে পালাবো না, কেননা আমার বর আছে আর সাথে একটা 1 বছরের বাচ্চাও আছে। এই বলে তিশা হাসতে লাগলো। ইস, লজ্জায় আমার মাথা কাটা গেল। উনি আসছেন মামিকে দেখতে, আর আমি কিনা ওনাকে নিয়ে কত কিছু ভেবে ফেললাম। হয়েছে, তোর আর কিছু বলতে হবে না। বলবোই তো। আচ্ছা থাক, তাহলে আমি এখন যাই, বৃষ্টিটাও অনেকটাই কমে গেছে। এখনই চলে যাবি? আচ্ছা চল, আমি তোকে পৌঁছে দিয়ে আসি। না থাক, তোর বউ যে সামান্য একটু তোর সাথে কথা বলেছি তাতেই এরকম। এখন তুই পৌঁছে দিতে গেলে না জানি আবার কি করে। আপুটার কথায় অনেক লজ্জা পেলাম, তাও বললাম না না, তা কি করে হয়। মেহরাব ভাইকে উদ্দেশ্য করে আপুকে পৌঁছে দিয়ে আসেন। না গো থাক, লাগবে না, আমি একাই যেতে পারবো। আর এখান থেকে আমার বাসাও বেশি দূরে না, আমি ঠিক চলে যেতে পারবো। তারপর ওই আপুটা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? বল। মেহরাব বিছানায় শুতে শুতে বলল, ওই আপু আমাকে আপনার বউ বললো কেন? যা সত্যি তাই বলেছে। মানে? তোর মোটা মাথায় এসব ঢুকবে না। প্লিজ বলুন। আর আপনি বাসায় বললেন কেন যে আপনি বিয়ে করেছেন? বলুন না, বলুন। উনি শোয়া থেকে উঠে বিছানার উপর পা ঝুলিয়ে বসলেন, তারপর আমার হাত ধরে টেনে নিজের কোলের উপরে বসিয়ে বললেন, আমি তো লজ্জে এইটুকুনি হয়ে আছি, কিছু বলতেও পারছি না। চুপ করে মাথা নিচু করে ওনার কোলের উপরে বসে রইলাম। প্রথমত তিশা বলল যে তুই আমার বউ, সেটা সত্যি, কেননা একমাত্র আপনি ছাড়া বাকি সবাই জানে আপনার এইচএসসি পরীক্ষার পর আপনার সাথে আমার বিয়ে। আর দ্বিতীয়ত, তখন আমরা কথা বলছিলাম, আর কথায় কথায় তিশা মজা করে বলেছিল যে ও আমাকে বিয়ে করবে। আর আমি বললাম যে এখন আর বলে লাভ নেই, কেননা আমি বিয়ে করে ফেলেছি। আর আপনি শুধু শেষেরটুকুই শুনলেন। কি তার মানে ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে? আল্লাহ, এই কথা সবাই জানে, শুধু আমি ছাড়া। আচ্ছা, আপনি আমায় বিয়ে করবেন কেন? মানুষ বিয়ে কেন করে জানিস না? জানি তো, কেউ ভালোবেসে বিয়ে করে, আবার কেউ বাবা মায়ের কথায়। তো আপনি কোনটা? বুঝে নে, আমার না বলার সব কথা তোকে বুঝতে হবে। আর আমি যে তোকে ভালোবাসি সেটাও তোকে বুঝে নিতে হবে। ভালোবাসি, বুঝে নাও। কি হলো বলুন, আপনি কোনটা করছেন? সেটা তো তোকে বলা যাবে না, ওটা তো তোকে বুঝে নিতে হবে। আচ্ছা, আপনার বলা লাগবে না, আপনি শুধু এটা বলেন যে আমাদের বিয়ে কবে ঠিক হলো আর কে ঠিক করলো? তুই হওয়ার পর থেকেই বিয়ে ঠিক হয়েছে। তুই হওয়ার পর নাকি আমি তোকে সব সময় কোলে নিয়ে রাখতাম, আর ফুপিকে বলতাম যে ফুপি, বড় হয়ে কিন্তু আমি তোমার মেয়েকে বিয়ে করব। সেটা না বুঝে বলতাম, কিন্তু বড় হয়ে বোঝার পরেও ফুপিকে এই কথাই বলি। সবই ঠিক আছে, কিন্তু আপনার সাথে তো আমার বিয়ে হবে না। কেন? কেননা বিয়ের আগে আপনাকে একটা কাজ করতে হবে, নয়তো বিয়ে হবে না। আচ্ছা, কি কাজ বল? আচ্ছা শোনেন তাহলে, আপনাকে মীরার সাথে প্রেম করতে হবে, আর আমাকে নেহালের সাথে। হোয়াট? চিৎকার করে বলল মেহরাব। আরে চাতেন কা, পেটে কি কিরমি আছে? আগে আমার পুরো কথাটা তো শোনেন। আচ্ছা বল, কি বলবি? তবে যাই বলিস না কেন, কাজের কথা বলবি, কোনো অকাজের কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, শোনেন তাহলে। আমার যতদূর মনে হয় মীরা আপনার পিছু পড়ে আছে আর নেহাল আমার পিছে। তো আমি চাই ওদের দুজনের মধ্যে যদি ভালোবাসা হয়ে যায়, তারপর ওদের দুজনকে ধরে বিয়ে দিয়ে দিব। তাহলে আমাদের আগে বা পিছে কোনো ভিলেন থাকবে না। কি বলেন? কি ব্যাপার বলতো? দিন দিন তোর বুদ্ধি কেমন খুলে যাচ্ছে। যাবি তো, জ্ঞানী লোকের সাথে থাকলে যা হয় আর কি। ভাব নিয়ে বলল মেহরাব। কে জ্ঞানী লোক? আপনি? আপনার মাথায় তো বুদ্ধির বও নেই, বরং আমার সাথে বিয়ে ঠিক হওয়ার পর থেকেই আপনার বুদ্ধি একটু একটু করে খুলছে, বুঝলেন? অনেকটা ভাব নিয়ে কথাটা বলল মাহি।
তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে মেহরাব মাহিকে কাতুকুতু দিতে লাগলো। ওরে থামেন থামেন, আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে আপনার মাথায়ও জ্ঞান আছে, এখন তো ছাড়ে না মায়ের। হাসতে হাসতে বলল মাহি। আচ্ছা যা, ছেড়ে দিলাম। তাহলে আমরা এখন কি করব? কি আর করব, আমি নেহালের সাথে প্রেম করব। কি বললি? মাহির গলা চেপে ধরে। আরে আমি তো এমনিই বললাম, ছাড়েন, মেরে ফেলবেন নাকি? এমন ভুলভাল কথা বললে মেরে ফেলবো। আচ্ছা আর বলবো না, এখন শোনেন তাহলে। প্রথমত এই পুরো কাহিনীটা মেঘ ভাইয়া আর মেঘলা আপুকে বলতে হবে, তাহলে ওনারা আমাদের সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় গিয়ে ওদের ফোন করে আসতে বলছি। আর শোনেন, মীরা আপুকেও আসতে বলবেন কিন্তু। কেন? আরে উনি না আসলে খেলা জমবে কি করে? আচ্ছা ঠিক আছে, বলবো। এই আপনি তো আমার প্রশ্নের উত্তরটা দিলেন না। দিয়ে দেবো, সময় হোক। তুই তোমাকে সময় দিয়েছিস, আমার যখন ইচ্ছে আমি তখন দেব। দেখেন, আবার উত্তরটা দিতে দিতে বুড়ানা হয়ে যান। 3 দিন পর। হ্যালো, হ্যাঁ মীরা, শুনছিস? আমি বলছি। হ্যাঁ মেহরাব, বলো। শোন না, বলছি কি যে তোর দোকান থেকে ভার্সিটি দূর হয়ে যায়, তাই বলছিলাম কি তুই যদি আমাদের বাড়ি থেকে যাস তাহলে কাছে হবে, আবার আমিও মাঝে মাঝে তোকে দিয়ে আসতে পারবো। নরম সুরে বলল মেহরাব। কি বলছো গো, আমি এখনই আসছি। এই বলে মীরা ফোনটা কেটে নাচতে নাচতে ব্যাগ প্যাক করতে চলে গেল। মেহরাব ফোনটা কেটে পেছনে তাকিয়ে দেখে মাহি ওর দিকে কটমট চোখে তাকিয়ে আছে। মেহরাব বড় সড়ো একটা শুকনো ঢোক গিলে বলল। কি হয়েছে, অমন করে তাকিয়েছিস কেন? একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল। কই, কখনো তো আমার সাথে অমন মিষ্টি সুরে কথা বলেন না, তাহলে ওর সাথে বললেন কেন? রেগে বলল মাহি। আহা, রাগ করছিস কেন? তুই না বললি ওকে এখানে আনতে হলে যদি ওর সাথে অমন করে কথা না বলতাম তাহলে ওকে আসতো? আপনি তাও ওর সাথে অমন করেই কথা বলবেন না। তাই বলছি, কিন্তু কেন কেন? মজা করে বলল মেহরাব। জানি না। ওর কথা বলছিল তখনই মেঘ আর মেঘলা দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলল, আমরা এসে গেছি। মেঘ আর মেঘলা একসাথে বলল। ও আপু। এই বলে মাহি দৌড়ে গিয়ে মেঘলাকে জড়িয়ে ধরল। তারপর দুজনে খুশিতে আ করে লাফাতে লাগলো। আর ওদিকে মেহরাব আর মেঘ ওদেরকে হাঁ করে দেখতে লাগলো। মাহি আর মেঘলা দুজন দুজনকে ছাড়ার পর ওরা দুজন মেঘ আর মেহরাবের দিকে তাকিয়ে দেখে যে ওরা ওদের দিকেই তাকিয়ে আছে। কি হলো, ওভাবে তাকিয়ে আছো কেন? মেঘলা আর মাহির কথা শুনে মেহরাব আর মেঘ ওদের দেখিয়ে অমন করে দুজন দুজনকে জড়িয়ে ধরল। একটু আগে মেঘলা আর মাহি যেমনটা করলো ওরাও তেমনটাই করলো। ড্রামাবাজ একটা। রাতে তাহলে এই ব্যাপার, বুঝলাম। কিন্তু মাহি, তুমি যেমনটা বলছো তেমনটা কিন্তু নাও হতে পারে, কেননা আমি নিহালকে চিনি, ছোট ভাই আমার। ও কিন্তু ভীষণ জেদি, ওকে দিয়ে এসব করানো কিন্তু অনেক কঠিন হবে। ও একবার যা চাবে সেটা নিয়েই ছাড়বে। কিন্তু ভাইয়া, একবার চেষ্টা করতে দোষ কোথায়? আমরা সবাই মিলে একবার চেষ্টা করে দেখি না কি হয়। ওকে, তোমরা যখন বলছো তখন আমি তোমাদেরকে সাহায্য করব। ইয়ে কি মজা, তাহলে দে তালি। ওকে, দে তালি। মাহির হাতে তালি দিয়ে বলল মেঘ। হয়েছে আপনাদের মিটিং? আর মাহি, ফুপিকে বললো দেখে আজকে রাতে এখানে থাকার জন্য বলেছি বলে তুই কি লেখাপড়া সব বাদ দিয়ে বসে থাকবি? যা, পড়তে বস। আর তোরা কয়দিন পর ইয়ার চেঞ্জ পরীক্ষা। আমি পারবো কেমনে? আমি তো আমার বই নিয়ে আসিনি। আমি জানতাম আপনি এই কথাই বলবেন। যা, সোহানের বই নিয়ে পড়া চুননি একটা। নিয়ে যাচ্ছি। এই বলে মাহি চলে যাচ্ছিল, তখনই আবার মেঘলার কানে কানে বলল। জানো তো আপু, তোমার ভাই একটা আসতো গাম্বাট মার্কালো। মেঘলা কানে কানে ফিস ফিস করে বলল মাহি। বলে মাহি দৌড়ে চলে গেল। এই কি বললো রে ওদের কানে? কই কিছু না তো। দুটো এক, বলবি কেন? এই বলে মেহরাবও চলে গেল। সকাল না হতেই মীরা ইয়া বড় একটা ব্যাগ নিয়ে হাজির। মাহি সোফায় বসেছিল। মীরাকে দেখে মনে মনে বলল, এই তো চলে এসছে নেকা রানী। এ আবার এখানে কেন? কি জানি, তাতে আমার কি? আমাকে তো মেহরাব আসতে বলেছে।
মাহিকে দেখে মনে মনে বলল মীরা। আরে মীরা আপু, তুমি এখানে হঠাৎ কি মনে করে? যদিও জানি তবু জিজ্ঞেস করলাম। একটা কাজ করি, আগুন লাগিয়ে দেই। মাহি মনে হয় জানে না যে মেহরাব আমায় আসতে বলেছে। আমি মাহিকে বলি, তাহলে মাহি জ্বলবে আর লুচির মতো ফুলবে। আহ, কি মজা! কথাগুলো মনে মনে ভেবে একটা শয়তানি হাসি দিল মীরা। তারপর বলল, কি বলো তো মাহি, আমি আসতে চাইনি, মেহরাব ফোন করে এত করে বলল তাই আসলাম। কি, মেহরাব ভাই তোমাকে আসতে বলেছে? অবাক হওয়ার অভিনয় করলাম। তো ও বলেছে বলেই তো আসছি, নয়তো কি আসতাম আমি? মনে মনে খুশি হয়ে বলল মীরা। ও আচ্ছা। আচ্ছা, তুমি এটা বলো যে মেহরাব কোথায়? জানি না, হয়তো উপরে আছে। আচ্ছা মীরা আপু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। বলো। তুমি কি সত্যি মেহরাব ভাইকে ভালোবাসো? হ্যাঁ, অবশ্যই। সেটা আবার বলতে? তা তুমি ওনার জন্য কি করতে পারবে? আমি 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 ওর জন্য হাত কাটতে পারবো। তুমিও তোকে ভালোবাসো, তো তুমি ওর জন্য কি করতে পারবে? আমি আমি ওনার জন্য হাত কাটতে পারবো না, তবে ওনার জন্য নিজের চোখ থেকে দুফোঁটা পানি ঝরাতে পারবো। আবার প্রতিটা নামাজের মোনাজাতে আল্লাহর কাছে মন প্রাণ দিয়ে ওনাকে চাইতে পারবো। ওনার জন্য মরতে পারবো না, কেননা আমি ওনার থেকে নিজেকে বেশি ভালোবাসি। কারণ যে ব্যক্তি নিজেকে নিজে ভালোবাসতে পারে না, সে অন্য কাউকে কিভাবে ভালোবাসবে? ওনার জন্য মরতে পারবো না, ওনার হাতে হাত রেখে অনেক বছর বাঁচতে চাই। আল্লাহর দরবারে দুফোঁটা চোখের পানির বিনিময়ে আমি ওনাকে চাই। হাত কাটতে তো সবাই পারে, কিন্তু ভালোবাসার মানুষের জন্য চোখ থেকে দুফোঁটা পানি ঝরাতে সবাই পারে না, বুঝলে আপু? এই বলে মাহি চলে গেল। আর মাহির বলা প্রতিটা কথা সিঁড়ি থেকে দাঁড়িয়ে মেহরাব শুনল। আমি কখনোই ভাবিনি আমার অবুঝ পরিটা আমায় এতটা ভালোবাসে। আমি তোকে কথা দিচ্ছি, নিজের সবটুকু দিয়ে তোকে ভালোবাসবো, তোকে আগলে রাখবো। কখনো কোনো কষ্ট তোকে ছুতে পারবে না। যদি কখনো কোনো বিপদ আসে, তাহলে নিজের ডাল হয়ে তোর সামনে দাঁড়াবো। নিজের সবটুকু ভালোবাসা দিয়ে তোকে রক্ষা করবো, কেননা তোকে অনেক বেশি ভালোবাসি রে। মনে মনে কথাগুলো বলে উপরে চলে গেল। আচ্ছা, মাহি এগুলো কি বলে গেল? কাউকে ভালোবাসলে এমনও করা যায় নাকি? কিন্তু কই, আমার তো এমন হয় না। আমার তো শুধু মনে হয় আমার মেহরাবকেই চাই, সেটা যে কোনো মূল্যেই হোক না কেন। কেননা আমি কিছুতেই ওই মাহির কাছে হার মানতে পারবো না। এই বলে মীরা রুমে চলে গেল। ওদিকে, হ্যাঁ খুবই শোনো না, বলছি কি যে মাহির পরীক্ষার একদিন আমাদের এখানেই থাক, স্বর্ণের সাথে পড়বে। আর এখন মেঘলাও তো আছে, তোমার কোনো টেনশন করতে হবে না। মেহরাব ফোনে বলল, আচ্ছা ঠিক আছে, তোর উপর আমার বিশ্বাস আছে, কিন্তু ওর জামা কাপড়গুলো তো নিয়ে যা, নইলে ও পরবে কি? ওটা তুমি বিকেলে মনিরকে দিয়ে পাঠিয়ে দিও। যদি ও না নিয়ে আসে, তাহলে আমি সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় নিয়ে আসবো। আচ্ছা তাহলে ঠিক আছে। এরপর ফোন রেখে দিল। যা, ফুপিকে আমি বলে দিয়েছি, এখন থেকে পরীক্ষার কদিন তুই এখানেই থাকবি। তুমি শুধু আড্ডা মারলে হবে না, পড়তে হবে কিন্তু। ও আচ্ছা ঠিক আছে। গা ছাড়া ভাব নিয়ে বলল মাহি। তা মেহরাব, তুই তো এখন অফিসে যাবি তাই তো? চল আমিও যাব, দুজন একসাথে বের হই। আর হ্যাঁ, আমি নিহালকে ফোন করে বলে দিয়েছি ও বিকালের দিকে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তোরা এখন যা, আমার মায়ের সাথে কিছু কথা আছে। থাকবেই তো। মেঘ চলেন আমরা চলে যাই। এই বলে মেঘলা একটা গান বলতে বলতে চলে গেল। এটা আমার বোন, অবিশ্বাস্য। যেমন ভাই তার তেমন বোন। হাসতে হাসতে বলল মাহি। তাই নাকি? খুব কথা বলা শিখেছিস দেখছি। সেই বই তো, দেখতে হবে না বউটা কার। ভাব নিয়ে মাহি বলল, তাই না? আচ্ছা শোন, আমি এখন অফিস যাচ্ছি। আর নেহাল যদি আসে, তাহলে নেহাল আর মীরার সাথে সাবধানে থাকবি। একা একা মস্তানি করতে যাবি না, সবসময় মা নয়তো মেঘলার সাথে থাকবি, বুঝেছিস? মাহির কাছে গিয়ে মাহির সামনের চুলগুলো কানের পিছে গুজে দিতে দিতে বলল মেহরাব। আচ্ছা ঠিক আছে, এমনভাবে বলছেন যেন মনে হচ্ছে আমি কোনো বাচ্চা। বাচ্চাই তো, ফিরারে মাংস খাওয়া বাচ্চা। এই বলে মেহরাব মাহির নাকটা টেনে নিয়ে কপালে একটা কিস করে বেরিয়ে গেল। উনি কি বলে গেল? আমি ফিডার মাংস খাই? আপনি খান, আপনার বউ খায়। জোরে চেঁচিয়ে বলল মাহি। যেতে যেতে মাহির কথাগুলো শুনে মুচকি হাসলো মেহরাব। কেননা পাখিটা ভুলেই গেছে
ও নিজেই আর কয়েকদিন পর আমার বউ হবে। এ কি, আপনি দরজা বন্ধ করছেন কেন? হাম তুম এক কামরা মে বন্ধ। দরজা বন্ধ করে গানটা গাইতে গাইতে মেঘলার কাছে গেল মেঘ। এসব কি? আপনি না অফিসে যাবেন, তাহলে এসব কি করছেন? পেছাতে পেছাতে বলল মেঘলা। কেন, তুমি না এইমাত্র বললে যে হাম তুম এক কামরা মে বান্ধ হয়? তো চলো, এক কামরায় তো বন্ধ হয়ে গেছি, তাহলে বাকিটা শুরু করা যাক। মেঘলার কোমর জড়িয়ে ধরল মেঘ, বলল, এই না, একদম না, এখন এসব নয়, যান অফিসে যান। নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল মেঘলা। না না, এত সহজে ছাড়ছি না, আমার পাওনা আমি নিয়েই ছাড়বো। এই বলে যেই মেঘ মেঘলার দিকে আগাল তখনই রুমের বাইরে থেকে মেহরাব মেঘকে ডাক দিল। এই মেয়ে কই রে, দেরি হয়ে যাচ্ছে তো, অফিস যাবি না? টাই ঠিক করতে করতে বলল মেহরাব। এই, তোমার ভাই সবসময় আমাদের রোমান্সে 12টা বাজিয়ে দেয় কেন বলো তো? শালা নিজের তো বউয়ের সাথে রোমান্স করেই আসলো। ওরে ভাই, আমাকেও একটু করতে দে। তা না, ষাঁড়ের মতো চেঁচানো শুরু করেছে। মেঘলাকে ছেড়ে দিয়ে বলল মেঘ। আর মেঘের কাহিনী দেখে মেঘলা তো হাসতে হাসতে শেষ। হাসো, আরো বেশি করে হাসো। যেমন ভাই তার তেমনি বোন, যত সব। তবে তোমাকে ছাড়ছি না, রাতে এসে দেখাবো মজা। মেঘলার কানে কানে বলল মেঘ। কি রে, আয়, দেরি হয়ে যাচ্ছে তো। বাইরে থেকে আবারও ডাকলো মেহরাব। ওরে আসছি রে ভাই। কেন যে এখানে আসলাম আমি শিওর, এখানে থাকলে আমি আর জীবনে বাবা ডাক শুনতে পারবো না। বন্ধুর বোনকে বিয়ে করলে এমনই হয়। এসব বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে গেল মেঘ। আর মেঘলা হাসতে হাসতে বলল, পাগল একটা। বিকেলে মেঘলা আপু জলদি আসো, দেখে যাও নিচে কি হচ্ছে। বাহ ক্যা সিন হে। মেঘলাকে ডাকতে ডাকতে বলল মাহি। বিকেলে মেঘলা আপু জলদি আসো, দেখে যাও নিচে কি হচ্ছে। বাহ বাহ ক্যা সিন হে। মেঘলাকে ডাকতে ডাকতে বলল মাহি। মাহির ডাক শুনে মেঘলা তড়িঘড়ি করে মাহির কাছে এসে বলল, কে রে, কি হয়েছে? ওভাবে ডাকলি কেন? আরে আমার দিকে না তাকিয়ে নিচে তাকাও, তাহলেই বুঝতে পারবে। মাহির কথা শুনে মেঘলাও নিচে তাকিয়ে ওর মুখটা পুরো হাঁ হয়ে গেল। কেননা নিচে নেহাল মীরার কোমর জড়িয়ে ধরে আছে, আর মীরা নেহালের গলা জড়িয়ে ধরে আছে। আর আশেপাশে মনির একটা ব্যাগ হাতে নিয়ে হাঁ করে নেহাল আর মীরার দিকে তাকিয়ে আছে। আসলে হয়েছে কি, মনির মাহির সব জামা একটা ব্যাগে করে নিয়ে মেহরাবদের বাড়ি আসছিল। তারপর রাস্তায় আইসক্রিম দেখে আবার বাড়ি ফিরে গিয়ে টাকা এনে একটা আইসক্রিম কিনে খেতে খেতে মেহরাবদের বাড়িতে আসলো। তারপর ড্রয়িং রুমে ঢুকে সিঁড়ির কাছে আসতেই কিছু একটার সাথে ধাক্কা লেগে অল্প একটু আইসক্রিম নিচে পড়ে গেল। এমনিতেই যে গরম আর বাইরেও অনেক রোদ পড়েছে, তাই অনেক তাড়াতাড়ি আইসক্রিমটা গলে যাচ্ছে। তো মনির ব্যাগটা নিচে রেখে পড়ে যাওয়া আইসক্রিমটা যেই উঠাতে যাবে তখনই নেহাল বাইকের চাবিটা হাতে ঘোরাতে ঘোরাতে ভেতরে আসতে লাগলো। হে পিচ্ছি, তুমি মাহির ভাই না? বিয়েতে দেখেছি তোমায়। কথাগুলো বলে নেহাল মনিরের কাছে এসে দাঁড়ালো, আর মনিরও পিছে ঘুরে নেহালের দিকে তাকালো। আর তখনই সিঁড়ি বেয়ে মীরা নিচে নামছিল, আর ভুলবশত নিচে পড়া আইসক্রিমটার উপর পা পড়তেই স্লিপ কেটে গিয়ে সোজা নেহালের গায়ের উপর পড়ল। আর নেহালও মীরাকে নিচে পড়া থেকে আটকাতে মীরা কোমর চেপে ধরল, আর মীরা ভয় পেয়ে নেহালের গলা জড়িয়ে ধরল। আর বেচারা মনির হাঁ করে সেই দৃশ্য দেখতে গিয়ে তার হাতের আইসক্রিমটার কথা বেমালুম ভুলে গেল। আর আইসক্রিমটা গলে পুরোটা নিচে পড়ে গেছে। এখন মনির শুধু কাঠিটাই ধরে আছে। আমার এমন কেন লাগছে? বুকের ভেতরটা কেমন যেন টিপটিপ করছে, সারা শরীরে কেমন শীতল বাতাস বইছে। এমন কেন হচ্ছে? যেন মনে হচ্ছে এ চোখে চোখ রেখে বাকিটা জীবন চেয়ে থাকি। মীরা নেহালের দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে কথাগুলো বলল। আরে কি করছেন? ছাড়ুন আমাকে। অসভ্য মেয়ে মানুষ, ছেলে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে না। মীরাকে ছেড়ে দিয়ে বলল নেহাল। প্রতি উত্তরে মীরা কিছুই বলল না, শুধু ড্যাব ড্যাব করে নেহালের দিকেও তাকিয়ে থাকলো। কেন যেন কিছু বলতে মন চাইছে না, শুধু মন চাইছে এভাবেই ওনার দিকে তাকিয়ে থাকে। এরই মাঝে মেঘলা আর মাহি নিচে নেমে আসলো। এখানে কি হচ্ছে? আপনি মীরাপুর সাথে কি করছিলেন? মন খারাপের অভিনয় করে বলল মাহি। আরে তেমন কিছু না, উনি পড়ে যাচ্ছিল আর আমি শুধু ওনাকে ধরেছি, এই আর কি, এর বেশি কিছুই না। তুমি আবার ভুল ভেবো না।
আমি তো দেখেছি আপনি ওনার কোমর জড়িয়েছিলেন। আহ মাহি, তুই কিন্তু বেশি বেশি করছিস। ওভার অ্যাক্টিং করা অফ কর, হিতে বিপরীত হয়ে যাবে কিন্তু। ফিস ফিস করে মাহির কানে বলল মেঘলা। আহ তুমি দেখো না কি হয় মেঘলা আপু। না না মাহি, তেমন কিছুই না, তুমি ভুল ভাবছো। আমি তো নেহালকে আর কিছু বলতে না দিয়ে মেঘলা বলল, আরে এখন এসব ছাড়ো তো। নেহাল, তুমি ভিতরে যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো। আচ্ছা ঠিক আছে ভাবি। এই বলে নেহাল মাহির দিকে এক পলক তাকিয়ে চলে গেল। আর ওদিকে মীরা তো এখনো নেহালের দিকে তাকিয়ে আছে। তাই দেখে মাহি মীরার সামনে তুড়ি বাজিয়ে বলল, চলে গেছে। হ্যাঁ। আনমনে বলল মীরা। নেহাল ভাইয়া চলে গেছে। ও আচ্ছা। এই বলে মীরা উপরে চলে গেল। রাতে মেহরাব অফিস থেকে এসে সোজা সোহানের রুমে চলে গেল। গিয়ে দেখলো যে মাহি আর সোহান পড়ছে। কি হলো ব্যাপারটা? মাহি পড়ছে? এটাও সম্ভব? মনে মনে এইটা বলে মেহরাব চলে গেল। দেখলি তো কিভাবে তোর ভাইকে বোকা বাটলো। কিছুই বোঝে নাই। তুই নিজেকে যতটা চালাক ভাবিস, আসলে তুই ততটাই বোকা। ভাইয়া যদি জানতে পারে যে তুই না পড়ে এতক্ষণ গেম খেলছিলি আর ভাইয়া আশা দেখি বই নিয়ে পড়তে বসলি, তাহলে তোর খবর আছে। বললেই হলো খবর আছে? এত জ্ঞান দেওয়া বন্ধ কর তো। কি খবর করবে? হ্যাঁ কি করবি? আর বলতে পারলো না মাহি, কেননা দরজার সামনে মেহরুব ভ্রু কুচকে মাহির দিকে দাঁড়িয়ে আছে। নে এবার সামলা, আগেই বলেছিলাম। ফিস ফিস করে বলল সোহান। মেহরাবের আগেই সন্দেহ হয়েছিল, কেননা মাহি চুপচাপ পড়তে বসার মেয়েই নয়। তাই তখন মেহরাব রুম থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল আর মাহির বলা সব কথা শুনেছে। বই খাতা নিয়ে আমার রুমে আয়। এই বলে মেহরাব চলে গেল। কপাল রে কপাল, সবই কপাল। এটা বলতে বলতে মাহি বই খাতা সব গুছিয়ে মেহরাব এর রুমে চলে গেল। আর তা দেখে সোহান তো হেসে গুটি গুটি। মাহি সোহানের মাথায় একটা গাঁটটা মেরে বেরিয়ে গেল। গিয়ে দেখলো জুতোটা ফ্লোরে রেখে বিছানার উপর টাইটা ছড়িয়ে রেখে ফাইলগুলো সারা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রেখে মহাশয় ওয়াশরুমে গিয়ে বসে আছে। এত বড় একটা ছেলে হয়ে গেছে, তবুও কোনো কিছু ঠিক মতো করতে পারে না। পুরো রুমটা একদম জঙ্গল বানিয়ে দিয়েছে কয়েক মিনিটে। সব কিছু গোছাতে গোছাতে বলল মাহি। ঠিক তখনই ওয়াশরুম থেকে চুল ঝাড়তে ঝাড়তে বের হলো মেহরাব। পরনে একটা ট্রাউজার আর গায়ে একটা ব্ল্যাক টি শার্ট। মুখে ফোটা ফোটা পানি লেগে আছে। বড় বড় চুল থেকে টপ টপ করে পানি পড়ছে আর উনি হাত দিয়ে তা ঝাড়ছে। সুঠাম দেহে টি শার্টটা একদম টাইট হয়ে লেগে আছে। শরীরের গঠনটা শার্টের উপর থেকেই বোঝা যাচ্ছে। আর আমি ট্যাপ ট্যাপ করে চোখ দিয়ে ওনাকে গিলে খাচ্ছি। কি সুন্দর। আচ্ছা ছেলে মানুষও বুঝি এত সুন্দর হয়? ওয়াশরুম থেকে বেরিয়ে হাত দিয়ে চুলগুলো ছাড়তে ছাড়তে সামনে তাকিয়ে দেখি মাহি আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। তা দেখে শয়তানি করে বললাম, নিজেও যদি জিনিসের উপর এভাবে নজর দিস তাহলে তো নজর লেগে যাবে, তখন আবার তোকে সে নজর কাটতে হবে কিন্তু। ওনার কথায় হুঁশ ফিরল। আর এতক্ষণ নীলর্জর মতো ওনার দিকে তাকিয়েছিলাম। এটা ভাবতেই নিজের কাছে নিজেকে কেমন বেহায়া মনে হলো। ছি, উনি কি ভাবলো? নিজে আমাকে হ্যাংলা ভেবেছে। ভাবুক, তাতে আমার কি? উনি তো আমারই। আমি যতক্ষণ ইচ্ছে ওনার দিকে তাকিয়ে থাকবো, নজর দিয়ে একদম ডুবিয়ে ফেলবো, তাতে ওনার কি? মানুষটা তো আমারই। মনে মনে কথাগুলো ভেবে লজ্জায় কুকড়ে উঠলাম। মাহির এমন লজ্জা পাওয়া দেখে মেহরাব আস্তে আস্তে মাহির কাছে এসে কপালে পড়া চুলগুলো কানের পিছে গুঁজে দিতে দিতে বলল, আমার সামনে এভাবে লজ্জা পেও না, তাহলে কিন্তু আমি টুক করে তোমায় খেয়ে ফেলবো। কেননা লজ্জা পেলে তোমার কাল দুটো পুরো লাল টমেটো লাগে। হাউ ডু নো না, আই লাভ রেড টমেটো। মেহরাবের কথা শুনে মাহি আরো বেশি লজ্জা পেল আর মাথাটা নিচু করে রাখল। তা দেখে মেহরাব মুচকি হাসি দিয়ে মাহির হাতটা নিজের হাতে নিয়ে বলল, শোনো না, তবে কিছু বলার আছে। অনেকটা রোমান্টিক ভাবে মাহি মাথাটা তুলে মেহরাবের চোখের দিকে তাকিয়ে রইল, যেন চোখ দিয়ে জিজ্ঞেস করছে, বলুন না, বলুন, যা খুশি বলুন, আমি সব শুনতে রাজি। তবে মুখে কিছু বলতো না। বলছি কি যে, মানে বলছি কি। মাহি এবার নিজের মুখ খুলে ফিসফিস করে বলল, বলুন না কি বলবেন। বলছি কি যে এখন পড়তে বসেন, কাল বাদে পরশু থেকে পরীক্ষা। পড়াশোনা বাদ দিয়ে রোমান্স করতে এসেছে। এই এতটুকু বাচ্চা মেয়ে আবার রোমান্সের কি বুঝিস রে? যা পড়তে বস। মেহরাবের কথা শুনে মুহূর্তেই মাহির লজ্জা রাঙা মুখটা রাগে পরিণত হলো আর ভ্রু কুচকে মেহরাবের সামনে থেকে সরের টেবিলে বসতে বসতে বিড়বিড় করে বলতে লাগলো, খারুচ একটা শালা আর রোমান্টিকের বস্তা। এভাবে পড়া করলে জীবনে বাবা ডাক শুনতে হবে না।
মাহির এমন রাগ করা দেখে মেহরাব হু হা করে হেসে উঠল, কিন্তু যখনই মাহি রেগে ওর দিকে তাকালো তখনই আবার হাসি অফ করে ঠোঁটের উপর আঙুল রেখে চুপ করে বসে থাকলো, তবে মিটমিট করে হাসতেই থাকলো। কি হলো, অমন চোরের মতো মিটমিট করে হাসতেছেন কেন? কই না তো, আমি তো এমনি। এই বলে মেহরাব বিছানার উপর শটান হয়ে শুয়ে পড়ল। সারাদিন অনেক ধকল গেছে, অফিসে অনেক কাজের চাপ, কিন্তু চোখ বন্ধ করে শুয়ে থেকে তারপর চোখ খুলে মাহিকে বলল, তা ম্যাডাম, আপনার রাতে খাওয়া হয়েছে? মাহি কিছু না বলে মুখ বাঁকিয়ে বললো জানি না, আমি যে এত রাত অবধি ওনার জন্য না খেয়ে অপেক্ষা করছি, আর এখন উনি জিজ্ঞেস করছে আমি খেয়েছি কিনা। বলবো না, পারলে বুঝে নেন। মনে মনে বললাম। মাহির জানি না শুনেই মেহরাব যা বোঝা বুঝে গেছে। শোয়া থেকে উঠে দাঁড়িয়ে মাহিকে বলল, আচ্ছা তাহলে তুই পড়, আমি নিচ থেকে খেয়ে আসছি, ওকে? এই বলে মেহরাব বেরিয়ে এলো। উনি একটু বোঝেন না আমায়, আমি যে ওনার জন্য না খেয়ে বসে আছি আর উনি ড্যাং ড্যাং করে খেতে চলে গেল। উফ উফ, মনটায় চায় একটা বাড়ি দিয়ে মাথাটা ফাটাই দিই। নিজে নিজেই একা একা বকবক করছিল মাহি। প্রায় অনেকক্ষণ পর হাতে খাবারের থালা নিয়ে রুমে আসলো মেহরাব। একদম মাহির টেবিলের পাশে গিয়ে একটা টুলের উপর বসে ভাত মাখিয়ে মাহির মুখের সামনে ধরে বলল, নেন মুখটা খোলেন দেখি। মাহি মেহরাবের দিকে তাকিয়ে দেখে চোখগুলো হালকা লাল, মুখে ক্লান্তির ছাপ। সারাদিন অফিসে এত কাজ করেও এই ছেলেটা ক্লান্ত হয় না। এখন আবার নিজে না খেয়ে আমাকে খাওয়াতে এসছে। এখন তো ওনার পেট ভরে খেয়ে লম্বা ঘুম দরকার, নইলে তো অসুস্থ হয়ে পড়বে। কিন্তু না, তা না করে উনি এখন আমার সেবা করতে এসছে। ওনার আচার আচরণই বোঝা যায় যে উনি আমায় কতটা ভালোবাসেন। কিন্তু ওই যে বদ পোলা, মুখে বলবে না। কি হলো, এত কি ভাবছিস? নে হা কর। মাহি টেবিলের উপর থেকে গ্লাসটা নিয়ে হাতটা ধুয়ে প্লেট থেকে এক লোকমা ভাত নিয়ে মেহরাবের মুখের সামনে ধরে বলল, নেন হা করুন। মাহির এমন কাজে মেহরাবের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। তারপর দুজন দুজনকে খাইয়ে দিল। সকালে নেহাল বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে বাড়ি থেকে বেরোচ্ছিল, তখনই মেঘ ওকে ডেকে বলল, কিরে, আমি যে তোকে অ্যাপ্লাই করতে বলেছিলাম সেটা করেছিস? হ্যাঁ ভাইয়া, করেছি। তা এখন কোথায় যাচ্ছিস? কেন, ভার্সিটিতে। ও আচ্ছা। মেঘ আর নেহালের কথা বলার মাঝেই মীরা হুড়মুড় করে সেখানে আসলো। এসে নেহালকে বলল, আমিও ভার্সিটিতে যাচ্ছি, আমায় একটু ড্রপ করে দেবেন? পাগল নাকি, আমি ওসব পারবো না। ভাই আমি গেলাম। প্লিজ দিন না, এমন করেন কেন? হ্যাঁ নেহাল, মেয়েটা যখন এত করে বলছে তখন নিয়ে যা। আর তুই তো ওই দিক দিয়েই যাবি, যা ওকে নিয়ে যা। কিন্তু ভাইয়া। নেহাল। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই যে আসেন। এই বলে আমি আগে আগে চলে গেলাম। তো কোথায় ভাবলাম মাহিকে নিয়ে যাব, তা না, এখন এই ময়দা সুন্দরীকে নিয়ে যেতে হচ্ছে। যত সব ঝামেলা। আর মীরাও খুশি হয়ে নাচতে নাচতে নেহালের পেছন পেছন গেল। কি মনে হচ্ছে মাহির প্ল্যান কাজে দিবে? পেছন থেকে মেঘলা বলল, জানি না, আমার মনে হয় না নেহাল এত সহজে মানবে। আমি চিনি তো ওকে, ও কেমন। হিতে বিপরীত হয়ে না যায় আবার। কি জানি, সেটা পরে ভাবা যাবে। এখন চলো আমরা শুরু করি। এবারই আসার পর থেকে তো তোমার ভাইয়ের জন্য কিছুই করতে পারছি না। মানে কি করবেন? কেন রোম্যান্স? আরে আমার বাবা হওয়া লাগবে না, চলো চলো। এই না, একদম না, বাবা মা আছে কিন্তু পাশের রুমে। তাতে কি, তুমি চলো তো। মোটেও না। এই বলে মেঘলা দৌড়ে উপরে চলে গেল, আর মেঘ ও মেঘলার পেছন পেছন গেল। সময় চলমান সত্যি, তবে সময় যে কিভাবে কোন দিক দিয়ে চলে যায় সেটা বোঝাই যায় না। কেটে গেছে অনেকগুলো দিন। এরই মাঝে মাহি, মেহরাব আর মেঘ, মেঘলা খুব ভালোভাবেই বুঝে গেছে যে মাহির প্ল্যান সম্পূর্ণ হয়নি। মীরা নেহালকে ভালোবাসলেও নেহাল মীরাকে ভালোবাসেনি, ও মাহিতেই আটকে আছে। মাহি এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিচ্ছে, অনেক ভালো রেজাল্ট করেছে। আজকে মেহরাব ওকে নিয়ে ভার্সিটিতে ভর্তি করাতে যাবে, কেননা আর মাসখানেক পরেই মাহি আর মেহরাবের বিয়ে। যেহেতু নেহাল এখন নেই, তাই মেঘও বলেছিল যে এই সুযোগেই বিয়েটা হয়ে যাক। নেহাল ট্রেনিংয়ে ওর পুলিশের পোস্টে জব হয়ে গেছে, তাই এখন বর্তমানে ট্রেনিংয়ে আছে। কি রে মাহি, তোর হলো? জলদি কর, তোকে ওখানে ভর্তি করিয়ে আমার তোর অফিসে যেতে হবে নাকি? আসছি তো। আচ্ছা শোনেন না, বলছি কি, আমাকে মেঘলাপুর বাসায় দিয়ে আসবেন, তারপর আপনি
অফিস থেকে ফেরার পথে না হয় নিয়ে আসবেন। মাহি ওদের বাড়ি থেকে বেরিয়ে গাড়ির কাছে গিয়ে বলল, আরে আর কয়দিন পর তো মেঘলাকে এখানে নিয়ে আসবো, তাহলে এখন তো যাওয়ার কি দরকার? না না, আমি তবুও যাব। আর এই সময় আপুর কাছে কারোর থাকা খুবই জরুরি দরকার। প্লিজ যাই। কিউট ফেস করে বলল, এমন কিউট করে বললে আর না মেনে থাকা চাই। ঠিক আছে, নিয়ে যাবো। এখন তো গাড়িতে ওঠেন, দেরি হয়ে যাচ্ছে। তারপর ওরা দুজনে গাড়িতে উঠে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। আর হ্যাঁ, মেঘলা 6 মাসের প্রেগনেন্ট। ওদিকে আর তো মাত্র কটা মাস, তারপরই তো আমি আসছি। এসে বাড়ি থেকে তোমার কথা বলবো। আর এখন তো কেউ আমার বেকারও বলতে পারবে না। 1 বছর তো হয়েই গেছে, আর কমার্স গেলে ট্রেনিং শেষ। তারপর তোমাকে নিচে করে নেব। শুয়ে মাহির একটা ছবির দিকে তাকিয়ে কথাগুলো বলল নেহাল। আর নেহাল যেহেতু জানে না যে মাহি আর মেহরাবের বিয়ে ঠিক হয়েছে, তাই ও নিজে মাহিকে নিয়ে স্বপ্ন দেখছে। এখন ব্রেক টাইম, তাই নেহাল শুয়ে আছে। তখনই ওর ফোনটা বেজে উঠল। অনেক বিরক্তি নিয়ে ফোনটা ধরলাম। ও হ্যালো, আপনি এমন কেন বলেন তো? আমি এত ফোন দিই তবুও আমার ফোনটা ধরেন না কেন? আমার খারাপ লাগে না বুঝি? প্রথমত আমি এখানে বেড়াতে আসিনি, ট্রেনিং চলছে। দ্বিতীয়ত ফোন নিয়ে সবসময় বসে থাকি না আমি। আর আপনি কে এমন যে আপনার ফোন আমাকে ধরতেই হবে? কে আপনি? রেগে বলল নেহাল। আমি যে কেন ফোন দেই সেটা তো গত 1 বছর ধরেই বলে আসছি। এখন আবারও বলছি, আমি আপনার কাছে এত ফোন দেই কারণ আমি আপনাকে ভালোবাসি। প্লিজ নিহাল, একটিবার বোঝার চেষ্টা করুন। অনেক ভালোবাসি আপনাকে। ও আচ্ছা, তাই বুঝি। আচ্ছা, আপনি না মেহরাবকে ভালোবাসতেন, তাহলে হঠাৎ আমার ঘাড়ে ভর করলেন কেন? যে মেয়ে এভাবে ঘন্টায় ঘন্টায় প্রেমিক চেঞ্জ করে, সে কাউকে ভালোবাসতে পারে না। আমি আর কতবার বলবো আপনাকে, সেটা আমার মোহ ছিল। আমি মেহরাবকে ভালোবাসিনি, আমার ওকে ভালো লাগতো। আর আমি মাহিকে হারাতে চেয়েছিলাম। আমি চাইনি ও মেহরাবকে পাক আর আমি ওর কাছে হেরে যাই। কিন্তু আমি এখন বুঝি কোনটা ভালোবাসা আর কোনটা ভালো লাগা। প্লিজ নিহাল, একটু বুঝুন। ভালোবাসি আপনাকে। এই শোনেন, আপনার এমন বক বক শোনার টাইম আমার কাছে নেই। আমি রাখছি। এই বলে নেহাল ফোনটা রেখে দিল। আর মীরাও ফোনটা বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এখনও বোঝে সেদিন মাহির বলা প্রতিটা কথার মানে। এখন হারে হারে ঠিক পায়, সত্যি কাউকে ভালোবাসলে এমনই হয়। 7 দিন পর বাড়ির সবাই মিলে আজকে শপিং এসেছে, শুধু মেঘলা বাদে। ওকে এ অবস্থায় আনেনি। আর কয়েকদিন পরেই বিয়ে, তাই সবাই মিলে হই হই করে শপিং করতে চলে এসেছে। এই শুনুন, আমি কিন্তু আপনাকে একদম বিয়ে করব না। একটা দোকানের সামনে দাঁড়িয়ে মেহরাব ফোন টিপছিল, আর বাকিরা দোকানের ভেতরে সব কিছু দেখছিল। তখনই কোথা থেকে মাহি এসে মেহরাবের হাত ধরে টেনে সাইডে নিয়ে গিয়ে এই কথাটা বলল। কিন্তু কেন? অবাক হয়ে বলল মেহরাব। সেই 80 বছর আগে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, আপনি এখনো তার উত্তরটাই দিলেন না। ওকে, দেয়া লাগবে না, তাহলে হার মেনে যান। নো ডিয়ার, তুই বলেছিলি যে আমি যত ইচ্ছে সময় নিতে পারি। তবে এখন কেন বলছিস? হ্যাঁ, আবার যখন ইচ্ছে হবে তখন উত্তর দেবো। ওকে? আর হ্যাঁ, বিয়ে তো হবেই। দরকার পড়লে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো, তবুও বিয়ে হবেই। আমি সত্যিই বোকা। কোন কুক্ষণে যে বলেছিলাম যে যত ইচ্ছে সময় নেন, হুট, এখন নিজেই ফেসে গেলাম। তবে আপনি উত্তর দিতে এত দেরি করছেন, এই জন্য শাস্তি হিসেবে আমি বিয়ের আগ পর্যন্ত আপনার সাথে দেখাও করব না, আর কথাও বলবো না। ওকে ফাইন, না বললে তাতে আর কি করার। এখন সামনে থেকে শর্ত দেখি বাকি সব কোথায়। এই বলে মেহরাব ফোন টিপতে টিপতে চলে গেল। কি এত বড় অপমান? ঠিক আছে, আমিও কথা বলবো না, দেখি কি হয়। এই যে আমার ফোন, আমি বাড়ি গিয়েই মেঘলা আপুর কাছে রেখে দেব। তারপর একেবারে বিয়ের দিনেই নিব। কিভাবে কি নিজেকে? কথাগুলো বলে মাহিও চলে গেল। সবাই শপিং করে একেবারে গাড়ি ভরে ফেলছে। সেই সকালে আসছে আর এখন সন্ধ্যা। সত্যি মেয়ে মানুষ নিয়ে শপিং এলে যা হয় আর কি। তারপর সবাই সবার বাড়িতে চলে গেল। মাহিও তার কথা অনুযায়ী ওর ফোন মেঘলার কাছে দিয়ে ও পণ করেছে যে বিয়ের আগে নো দেখা দেখি আর নো কথা বলা বলে। 2 দিন হয়ে গেছে, এর মধ্যে মাহি মেহরাবের সাথে কোনো কথা হয়নি, আবার দেখাও হয়নি। হবে কি করে? ওদিকে যে মেঘও মেহরাবের ফোনটা নিয়ে গেছে, কি জ্বালা। মাহি, এই রুম থেকে বের হ, দেখ কারা আসছে। মায়ের কথায় আমি রুম থেকে বেরিয়ে বাইরে গিয়ে দেখলাম ছোট মামা, ছোট মামি, রকি, রাকিব, ঈশিতা আর নানু এসছে। আমি তো হ্যাপি খুশি, দৌড়ে গিয়ে নানু আর ঈশিতাকে জড়িয়ে ধরলাম। আরে চার পরে যাবো তো।
বুড়ো হয়ে গেছি তো এখন। বাবা বাবা যায়, আমার সেই ছোট মাইটাও বিয়ে। হ্যাঁ নানু, এই তুই আমার ছোট হয়েও আগে আগে বিয়ে করছিস কেন? আরো 2 বছর অপেক্ষা করতি, তাহলে আমি একেবারে বর সমেত আসতাম। ঈশিতারও বিয়ে ঠিক হয়ে গেছে, তবে সেটা এখনও দেরি আছে, প্রায় 1 বছর পর। কেননা ইমরান সবে জবটা পেয়েছে, আগে সব কিছু ঠিকঠাক করবে, তারপর বিয়ে। তবে ওদের শুধু আংটি পরানো হয়েছে। আরে আপু, তুমি তো বর সমেত আসতে, কিন্তু আমি তোমার বিয়েতে বেবি সমেত যাব, দেখে নিও। ফিস ফিস করে বলল মাহি। ওরে পাজি মেয়ে। আচ্ছা অনেক হয়েছে দুষ্টামি, এখন সবাই রুমে চলো, অনেক দূর থেকে আসছে সবাই। এরপর ওরা সবাই রুমে চলে গেল রেস্ট নিতে। বিকেলে সোফার রুমে বসে ঈশিতা, নানু, রকি, রাকিব আর ছোট মামি সবাই মিলে ফোনে মেঘলা আপু, মেঘ ভাইয়া আর মামির সাথে ভিডিও কলে কথা বলছে। আর আমি দূর থেকে উকি দিয়ে দেখার চেষ্টা করছি যদি মেহরাবকে দেখা যায়, সেই আশায়। কিরে মাহি, তুই ওখানে কি করছিস? কিরে, ঈশিতাপু আমার দিকে না তাকিয়ে দেখলো কেমনে? মনে মনে বলল মাহি। আচ্ছা আপু, তুমি আমায় দেখলে কেমনে? আরে ঢেপি, তোকে ফোনে দেখা যাচ্ছে, যা ওখান থেকে রুমে যা, আমরা কথা বলছি, দেখিস না? হ্যাঁ নানু, যাও রুমে যাও। হট, দেখতেই পারলাম না, তাই রাগ করে ওখান থেকে রুমে চলে আসলাম। আর আমি ওখান থেকে আসতে ওখানে হাসির রোল পড়ে গেল। ওদিকে আহারে, আমার একমাত্র শালীর অবস্থা দেখো, খুবই করুণ। তাজা বলেছেন। আচ্ছা ভাইয়া, ওদিকে মেহরাব ভাইয়ের কি অবস্থা? আরে ওর অবস্থা তো পুরোই শোচনীয়, বেচারা বিয়ের আগেই বিধবা হয়ে গেছে। তবে যাই বলিস না কেন, তোরা কিন্তু এটা ঠিক করছিস না। এভাবে ওদের সাথে মজাটা না করলেও পারতিস। আহারে বেচারা, না পারছে বলতে, না পারছে সইতে। আরে ছোট কাকি, এটাই তো মজা, ও তুমি বুঝবে না। হ্যাঁ হ্যাঁ, আর এখন না মজা করলে কখন করবে শুনি? এটাই তো মজা করার বয়স। ওরা যখন কথা বলছিল তখন মেঘ দেখলো যে ওদের পেছনে মেহরাব উকি ঝুঁকি মারছে, একবার এদিক যাচ্ছে তো আবার ওদিক যাচ্ছে। ধুর, কেন যে সেদিন মেয়েটাকে খেপাতে গেলাম, এখন তোমার হাল বেয়াল হয়ে যাচ্ছে। কি যে করি। আরে মেয়েটাও না একটু ওদের পিছনে দাঁড়িয়ে থাকলে কি হতো, কথা না বলতে পারি, একবার দেখতে তো পারতাম। আপ ডাউন করতে করতে কথাগুলো নিজে নিজেই বলল মেহরাব। এই কি রে, তুই এখন এখানে কি করছিস? হ্যাঁ ভাইয়া, তোর এখানে কি কাজ? তুই না রুমে বসে কাজ করছিলি, তাহলে এখানে কি? আমি তো ওই হেঁটে হেঁটে খাবার হজম করছিলাম। আসলে আজকে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, তাই আর কি। কিন্তু তুই তো সেই দুপুরে খেয়েছিস, তারপর তো আর কিছুই খাসনি, তাহলে এখন হাঁটছিস কেন? ভ্রু কুচকে বলল মেঘ। দুপুরে খেয়েছি না। ইস, কেন যে দুপুরে খেলাম, এখন কি বলি। নিজে নিজে বলল মেহরাব, তারপর বলল, আরে আমি তো বাবা পানি খেতে এসেছি। হ্যাঁ রাইট, পানি খেতে এসেছি। পানি খেতে তুই এত দূর আসলি কেন? সিঁড়ি থেকে নেমেই তো পাশেই রান্নাঘর ছিল, তুই তো ওখান থেকেই নিতে পারতিস, আবার ডাইনিং টেবিল থেকেও তো নিতে পারতিস, তাহলে এত দূর আসলি কেন? ভ্রু কুচকে জিজ্ঞেস করলো মেঘ। এত বুঝিস কেন তুই? আমার ইচ্ছে হয়েছে আমি সেন্টার টেবিল থেকে পানি খাবো, তাই আসছি সর সামনে থেকে। এই বলে যেই মেহরাব রুমের দিকে যাবে তখনই মেঘ বলল, কি রে, তুই না বললি যে পানি নিবি, তাহলে না নিয়ে চলে যাচ্ছিস কেন? সন্দেহের চোখে মেঘ বলল, ও হ্যাঁ তাই তো, কই পানি? তারপর মেহরাব পানি নিয়ে বড় বড় পা ফেলে চলে গেল। মেহরাব যেতেই মেঘ, মেঘলা আর বাকি সবাই হুঁ হা করে হেসে উঠল। চোর ধরা পড়ে গেছে গো, বলেই হেসে উঠল মেঘ। তোরা এভাবে আমার ছেলেটার পিছনে কেন পড়ে আছিস বলতো? ছাড় না ওকে, দেখছিস তো বেচারার অবস্থা। আরে আম্মু, তুমি আমাদের মাঝে এসো না তো, আগে আগে দেখো তো হোতা হ্যাঁ কেয়া। রাতে তা কালকে তো গায়ে হলুদ, কোনো কমিউনিটি সেন্টার বুক করেছেন নাকি ভাবি? না, মাহির আব্বু আর মেহেরাব বললো যে বাড়িতে অনুষ্ঠানটা করতে, আর সবাই তো কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করেই, তাই ওরা নাকি বাড়িতেই সব কিছু করবে। হ্যাঁ মামি, আর কি বলে তো, মেহরাব ভাই ঘোড়ায় চড়ে বিয়ে করতে আসবে আর আমি পালকিতে। খুশি হয়ে বলল মাহি। এই তুই এত
এত বেশি কথা বলিস কেন? জানিস না বিয়ের কনেদের বেশি কথা বলতে হয় না, তাদের লজ্জা পেয়ে চুপচাপ বসে থাকতে হয়। লজ্জা? হাহ, মাহি লজ্জা পায় না, বুঝেছো? আর এ তো কিছুই না, বিয়ের দিন কি করিস সেটা দেখো। ফিসফিস করে বলল মাহি। কি সর্বনাশী মেয়ে, আবার কি করবি তুই? আগে দেখো হতা হে ক্যা। এই ভুলভাল কিছু করিস না আবার, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আরে আপু তুমি চিন্তা করো না, আমি অমন কিছুই করবো না, দেখো। না করলেই ভালো, তবু তোকে নিয়ে আমার একটু বিশ্বাস নেই, না জানি আবার কি করে বসিস। করবো তো বটেই, আর যা করবো না তোমরা সবাই দেখে একেবারে হা হয়ে থাকবে। তারপর আরো কিছুক্ষণ নানু মামি আর রকি রাকিব ঈশিতা আপুদের সাথে আড্ডা দিয়ে আমি আর ঈশিতা আপু রুমে গিয়ে অনেকক্ষণ গল্প করে যে যার মতো করে ঘুমায় গেলাম। ওদিকে উফ, এই মেঘটির জন্য আমার ল্যাপটপটা কাঁথা বালিশ হয়ে যাচ্ছে। নয়তো কি আর এখন এত রাতেই পাঁচিল টপকে নিচের আপন হাব্বুকে চুপি চুপি দেখতে যাওয়া লাগে? নিজেদের বাড়ির পাঁচিল টপকাতে টপকাতে বলল মেহরাব। উফ, এত উঁচু করে পাঁচিল দিতে কে বলেছিল? হ্যাঁ, এখন এটা পার করতেই তো আমার জান যায় যায় অবস্থা। গেট দিয়েও যেতে পারবো না, ওখানে আমার দারোয়ান কাকা আছে। আর টুনু যদি একবার ঠিক পেয়ে যায় তবে বাড়ির সবাইকে ডেকে তুলবে, আর আমার ইজ্জতের ভালোতা হয়ে যাবে। তারপর অনেক কষ্টে পাঁচিলটা টপকে রাস্তায় নামলাম। এখন রাত প্রায় 12:30 বাজে। এতক্ষণে নিশ্চয়ই সবাই ঘুমিয়ে পড়েছে। রাস্তায় তেমন কোনো মানুষ নেই, মাঝে মাঝে দু একজন যাচ্ছে। হাঁটতে হাঁটতে অবশেষে নিজের হাফ শ্বশুর বাড়ির সামনে আসলাম। কিন্তু কথাটা হলো ভিতরে যাব কিভাবে? তারপর বহু কষ্টে বারান্দা দিয়ে মাহি রুমে গেলাম। কিন্তু কি মেয়ে তো দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছে। কি পাঁচে মেয়ে, আবার ঘুম আরাম করে নিচে ঘুমানো হচ্ছে না? দাঁড়াও দেখাচ্ছি মজা। তারপর পকেট থেকে রুমালটা বার করে আস্তে আস্তে ওর চোখটা বেঁধে দিলাম, আর পাশ থেকে ওনাটা নিয়ে ওর মুখটা বেঁধে দিলাম। বলা তো চায় না, যদি চিৎকার করে ওঠে তাহলে তো আবার সমস্যা হবে। এরপর আস্তে আস্তে ওকে ঈশিতার পাশ থেকে কোলে তুলে নিয়ে ছাদে দিকে গেলাম। বেশ আরাম করেই ঘুমোচ্ছিলাম, কিন্তু হঠাৎ করেই মনে হলো আমি যেন হাওয়ায় ভাসছি। কিন্তু কিভাবে? এটাও কি সম্ভব? তাহলে কি আমাকে জিনে ধরলো? জিনের কথা মনে হতেই আমি তড়িঘড়ি করে চোখ খুললাম, কিন্তু এ কি, আমি তো কিছুই দেখতে পারছি না। চারিদিকে অন্ধকার। চিৎকার করার জন্য মুখ খুলতে গেলেও মুখ খুলতে পারলাম না। হায় হায়, এখন আমার কি হবে? আবার কালকে তো আমার বিয়ে, তাহলে কি মেহরাব ভাইয়ের সাথে আমার বিয়েটা হবে না? তখনই অনুভব করলাম আমার দুহাত খোলা, তাই ভাবলাম হাত পা ছড়াছড়ি করব, তাহলে যদি জিন আমায় ছেড়ে দেয়। যেইভাবে সেই কাজ, হাতটা এদিক ওদিক করতেই কারো পিঠে আমার হাত লাগলো। ভালো করে হাতটা দেখলাম, ও মা, এ তো জিন না, এ তো দেখে একটা মানুষ। তাহলে কি কেউ আমায় কিডন্যাপ করছে? না, এটা তো হতে পারে না। দাঁড়াও বেটা, দেখাচ্ছি মজা। এই বলে হাতটা হাতে লোকটার চুলটা ধরে জোরে টান দিলাম। কেবলই ছাদে আসলাম যখনই মাইকে কোল থেকে নামাবো, তখনই পশ্চাৎ মেয়ে আবার চুল ধরে টান দিল। মাইকে কোল থেকে নামিয়ে মাথায় হাত দিয়ে বললাম, এই বেটা বল, এই কে রে? এত বড় সাহস, আমায় কিডন্যাপ করতে এসেছিস? মুখের বাঁধন খুলে বলল মাহি। এটা কি করলে পাঁচে মেয়ে? আমার সব চুলগুলো তুলে ফেলেছে মনে হয়। কি রে, তোর কণ্ঠটা আমার মেহরাব ভাইয়ের মতো লাগছে কেন? আরে গাধা, আমি মেয়েরাবি। রেগে বলল মেহরাব। কি আপনি এত রাতে এখানে কি করছেন? হাডুডু খেলছি। দাঁতে দাঁত চেপে বলল। আর রেগে যাচ্ছেন কেন? আর এভাবে আমার মুখ আর চোখ বাঁধছেন কেন? কিভাবে বাঁধছেন, কিভাবে বেঁধেছেন খুলতেই পারছি না। মুখ বেঁধেছি যাতে তুই চিৎকার করতে না পারিস, এর জন্য। আর চোখ বেঁধেছি যাতে তুই আমার দেখতে না পাস, এর জন্য। তুই তো বলেছিলি যে বিয়ের আগে নো দেখা দেখি। আরে আমি বলেছিলাম বলে কি আপনি আর দেখা দেবেন না? আবার যোগাযোগ অফ করে দেবেন? আপনি কত নিষ্ঠুর মেহরাব ভাই। চোখের বাঁধন খুলে বলল। কি আমি নিষ্ঠুর? আর আমি যোগাযোগ করবো কিভাবে? আপনার প্রাণের মেঘ ভাইয়া আমায় ফোন দিয়ে নিয়ে এসেছে, তাই জন্যই তো যোগাযোগ করতে পারিনি। মাহিকে দেয়ালের সাথে ঠেসে ধরে বলল। আচ্ছা, বুঝলাম যে এই কারণের জন্য কথা বলতে পারেন নাই, তাহলে দেখা করেন নাই কেন? মুখ ফুলিয়ে বলল মাহি। আরে বোকা মেয়ে, তাহলে আমি এখন এত রাতে পাঁচিল টপকে এখানে কেন এসেছি? কেন? হাডুডু খেলতে। ও খোদা, আমি কার সাথে কথা বলছি? নিজের মাথা চেপে ধরে বলল মেহরাব। কি হয়েছে মেহরাব ভাই, মাথা ব্যথা করছে? চুপ, একদম চুপ। এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। আমি আমার তৃষ্ণা মেটাবো এখন। গোটা 3 দিন দেখিনি তোকে,
আমি এখন তোকে মন ভরে দেখবো, আর তুই চুপচাপ দাঁড়িয়ে থাকবি। তাহলে তো পা ব্যথা করবে। এটা বলার সাথে সাথে মেহরাব মাহিকে কোলে তুলে নিল আর ছাদে রাখা দোলনায় গিয়ে বসল। তারপর মাহিকে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, এখানে চুপচাপ বসে আমার সাথে চন্দ্রবিলাস কর। মাহিও বাধ্য মেয়ের মতো বসে থাকলো, কোনো কথা না বলে। অন্যদিকে মেঘ উঠুন না, আমার খুব পানি পিপাসা পেয়েছে, আমি পানি খাবো, উঠুন। শোয়া থেকে উঠে বসে মেঘকে ধাক্কা দিয়ে বলল মেঘলা, কি কি? ও, তুমি পানি খাবে? আচ্ছা তুমি বসো, আমি পানি আনছি। ধরফড়িয়ে উঠে বসে বলল মেঘ। আজকাল খুবই ভয় থাকে মেঘলাকে নিয়ে, না জানি কখন কি হয়ে যায়। তারপর মেঘ বিছানা থেকে নেমে টেবিলের উপর থেকে পানির জগটা নিয়ে দেখে ওতে পানি নেই। যা, এতে তো পানি নেই। আচ্ছা তুমি বসো, আমি নিচ থেকে পানি আনছি। এই বলে মেঘ নিচে নেমে ডাইনিং টেবিল থেকে পানি নিয়ে রুমে যাওয়ার সময় দেখলো যে মেহরাবের ঘরের দরজা খোলা। কি ব্যাপার, এত রাতে মেহরাব দরজা খুলে রেখে কি করছে দেখি তো। তারপর মেঘ মেহরাবের রুমে এসে দেখে যে রুমের কোথাও মেহরাব নেই, বাথরুম ব্যালকনি কোথাও নেই। তারপর মেঘ কিছু একটা ভেবে মুচকি হেসে ওখান থেকে নিজের রুমে চলে যায়। আমাদের মজনু তো তার রুমে নেই, আমার মনে হয় লাইলির কাছে গেছে। বিছানায় বসতে বসতে বলল মেঘ, মানে? মানে হলো তোমার ভাই তো তার রুমে নেই। কি সত্যি? তাহলে নিশ্চয়ই মাহির কাছে গেছে। এই ঈশিতাকে ফোন করে দেখো তো মাহি কোথায়। আজকে ওদেরকে হাতে নাতে ধরতে হবে। না থাক, 3 দিন ওদের অনেক জ্বালিয়েছি, বেচারারা আজকে একটু প্রেম করুক। বাবা, এ তো দেখি পুরো প্রেমিক পুরুষ হয়ে গেছে। হবেই তো, তোমার মতো নিষ্ঠুর নাকি। সকালে সে কখন থেকে ঈশিতা মাহিকে ডেকেই চলেছে, কিন্তু মাহির ওঠার কোনো নাম গন্ধও নেই। এদিকে বাড়িতে মানুষজন আসতে শুরু করেছে। কোন মেয়ে আছে যে কিনা তার গায়ে হলুদের দিন বেলা 9টা-10টা পর্যন্ত ঘুমায়? লোকে কি বলবে? এই মাহি, ওঠ, দেখ কয়টা বেজে গেছে, মানুষ কি বলবে? আর তোর শ্বশুর বাড়ির লোকজনরাও বা কি ভাববে? ভাববে যে দেখো আমরা যাকে বাড়ির বউ করব সে তো দেখছি লাট সাহেবের বেটি, বেলা 9-10টা অবধি ঘুমায়, আর তোর বড়ি বা কি মনে করবে? মাহিকে ঝাঁকাতে ঝাঁকাতে বলল ঈশিতা। আমার বর কি ভাববে এটাই ভাবছো তো তুমি? হুম। খবর নিয়ে দেখো, আমার বড় এখন আমার মতো ঘুমোচ্ছে, তাই আমায় না ডেকে যাও তো, নিজের কাজ যাও। এই বলে আবারও ঘুমিয়ে গেল। এ কি মেয়ে রে বাবা, বলে কিনা ওর বড় এখন ঘুমাচ্ছে, কিন্তু ও জানলো কি করে? আর মেহরাব ভাই ওর মতো এত অলস নয়, উনি নিশ্চয়ই সেই কাক ডাকা ভরে উঠে পড়েছে। যতই হোক ভালোবাসার মানুষের সাথে বিয়ে হচ্ছে বলে কথা, ওনার তো খুশি ধরেই না। একা একাই বলল ঈশিতা। ওদিকে কি উঠাতে পারলে তোমার ভাইকে? ফোন টিপতে টিপতে বলল মেঘ। আরে বলবেন না, এত করে ডাকলাম তাও উঠলো না। আবার বলে কিনা যে আমার বউ যেখানে এখনো ঘুমাচ্ছে সেখানে আমি এত সকালে উঠে কি করব। আজব, ও জানলো কিভাবে যে মাহি এখনো ঘুমাচ্ছে? বিছানায় বসতে বসতে বলল মেঘলা। আরে আমি তোমায় রাতে বললাম না যে তোমার ভাই তার জানের কাছে গিয়েছিল? এসেছে তো আজানের একটু আগে, তাও আবার পাঁচিল টপকে। ভাবা যায়? আপনি জানলেন কি করে? আমি দেখেছি বলেই তো বলছি। আচ্ছা বাদ দাও, ওকে ঘুমাতে দাও, একটু পরে ডেকে দিও। ওরা কথা বলছিল তখনই মেঘলার ফোন বেজে উঠল। এখন আবার ঈশিতা ফোন করলো কেন? ওদিকে আবার কোনো সমস্যা হলো নাকি? ফোন হাতে নিয়ে বলল মেঘলা। আমাকে জিজ্ঞেস না করে ফোনটা ধরে ঈশিতা কই জিজ্ঞেস করো, তাইলেই তো হয়। আচ্ছা তাই বরং করি। হ্যাঁ ঈশিতা, হ্যাঁ বল, ওদিকে কোনো সমস্যা হয়নি তো? আরে না, এদিকে কিছু হয়নি, তুমি আগে বলো মেহরাব ভাই কি করে এখন? কেন বলতো? আহা, আগে বলোই না। আর বলিস না, ও তো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। কত করে ডাকলাম তাও উঠলো না। কি বলো, সত্যি মেহরাব ভাইও ঘুমাচ্ছে? অবাক হয়ে বলল ঈশিতা। হ্যাঁ তো, কেন কি হয়েছে? আরে এদিকে তো মাহিও পড়ে পড়ে ঘুমায়, ডাকতে গেলে বলে যে যেখানে আমার বড় ঘুমাচ্ছে সেখানে আমি এত তাড়াতাড়ি উঠে কি করব? কি, মাহিও এখনো ঘুমাচ্ছে? অবাক হয়ে মেঘের দিকে তাকিয়ে বলল মেঘলা। মেঘ মেঘলার কাছ থেকে ফোন নিয়ে ঈশিতাকে বলল, শালি সাহেবাকেও ঘুমাতে দাও। ওদের কি বলো তো,
ওদের এখন এই ঘুমটাই দরকার। কিন্তু কেন? কেননা ওদের প্রেম রোগে ধরেছে, বুঝলে? হুম, কিছুই বুঝি নাই। বুঝবা, সময় হলেই বুঝবা। মেহরাবের বাড়ি থেকে হলুদ নিয়ে চলে এসেছে। মেহরাবের গায়ে ছোঁয়ানো হলুদ দিয়ে। মেয়েরা সবাই হলুদ শাড়ি পরেছে, কেউ কেউ আবার লাল পেরে সাদা শাড়িও পরেছে। মেঘলাকে আসতে নিষেধ করেছে, কিন্তু তবুও মেঘলা জোর করে আসছে। মাহিকে স্টেজে বসানো হয়েছে, এরা করে হলুদ শাড়ি পরানো হয়েছে আর ফুলের গহনা দিয়ে সাজানো হয়েছে। মাথায় টিকলি, নাকে নথ, হাতে পায়ে গলায় ফুলের গহনা, একেবারে ফুল কুমারী। বাবা, আজকে তো আমাদের মাহিকে একেবারে ফুল রাজ্যের রাজকন্যার মতো লাগছে। মাহির পাশে বসতে বসতে বলল মেঘলা, সত্যি বলছো আপু, সুন্দর লাগছে তো? তাহলে চলো কয়টা সেলফি তুলে আসি। খুশি হয়ে বলল মাহি। মাহির কথা শুনে মেঘলা তো অবাক হয়ে গেল আর মাহিকে বলল, এই মেয়ে, আস্তে কথা বল। আর এমন ছটপট করছিস কেন? চুপচাপ থাক, লোকে কি বলবে যে বিয়ের কোণে নিজের বিয়েতেই কেমন লাফালাফি করছে। ওকে ভালো করে বোঝাও মেঘলা আপু। আমি কাল থেকেই বোঝাচ্ছি যে বিয়ের কনেকে এমন করতে হয় না, কিন্তু কে শুনে কার কথা? আরে তোমরা জানো না আমি বেশিক্ষণ চুপ থাকতে পারি না। আর তাছাড়া আমি আমার বিয়ে নিয়ে ভীষণ এক্সাইটেড, তাই আমাকে বিয়েটা এনজয় করতে দাও তো। আর এ তো কিছুই না, দেখো কালকে কি করি। এই কাল আবার কি করবি? কি জানি কি করবে, আমাকেও তো বলছে যে দেখো বিয়ের দিন কি করি। কি যে করবে আল্লাহ জানে। হ্যাঁ আপু, আমার তো কালকের দিনটা নিয়ে অনেক প্ল্যানিং করছি। কি করবি তুই? উফ, বলা যাবে না, শুধু দেখবে আমি কি করি। তারপর ভালোভাবেই মাহির গায়ে হলুদ সম্পন্ন হলো। রাতে উফ, বিয়ে করতে কত ঝামেলা, জীবন বার হয়ে গেল। আগে জানলে এত ঝামেলা কে করতো। মেয়েরা ভাইকে নিয়ে সোজা পালিয়ে যেতাম। সত্যি বিয়ে দেখতে ভালোই লাগে, কিন্তু করতে ভীষণ কষ্ট। গা থেকে সবকিছু খুলতে খুলতে মাহি বলল, এই খুলিস না, আগে খুলিস না। পেছন থেকে বলল মেহরাব। মাহি চমকে পেছনে তাকিয়ে দেখে মেহরাব বারান্দা দিয়ে রুমে আসতে আসতে কথাগুলো বলছে। এ কি, আপনি এখানে? আমি সারাদিন তোকে কত ফোন দিলাম, ধরিসনি কেন? এই যা, আমি তো মেঘলাপুর কাছ থেকে ফোন নিতে ভুলেই গেছি। মাথায় হাত দিয়ে বলল মাহি। আমি জানি তো তুই একটা গভেট। এই, আমাকে একদম গভেট বলবেন না, তাহলে কিন্তু বিয়ে ক্যান্সেল করে দিব। ওকে আমার নানি, আমি আর বলছি না। আপনি দয়া করে বিয়েটা ক্যান্সেল করবেন না, তাহলে যে এই অদম বনবাসে চলে যাবে। আচ্ছা অনেক হয়েছে, এখন বলেন তো আপনি এত রাতে এখানে কি করছেন? আর কেউ দেখে ফেললে কি মনে করবে? আমি তো লুকিয়ে লুকিয়ে এসেছি, নয়তো ফাজিলগুলো দল আমার ইজ্জতের ফালুদা বানিয়ে দিত। আর আমি এখানে এসেছি আমার বুকে হলুদ লাগাতে। মাহির এক কদম কাছে গিয়ে বলল মেহরাব। কিন্তু এখানে তো হলুদ নেই, আর আমার গায়ে তো সবাই হলুদ লাগিয়েই দিয়েছে, আর এখন আমি গোসল করব। হলুদ না কি বললো? এই তো হলুদ। মাহির গায়ের দিকে তাকিয়ে বলল, কেননা মাহির কপালে দুগালে থুতনিতে আর গলায় হলুদ লেগে আছে। কিন্তু এখান থেকে আপনি হলুদ নেবেন কিভাবে? এই যে এভাবে। এই বলে মেহরাব নিজের মুখ মাহির দিকে এগিয়ে আনল আর মাহি চোখ দুটো বন্ধ করে নিল। মেহরাব আস্তে আস্তে নিজের মুখ মাহির মুখের সাথে হালকা করে ঘষে দিল, আর মাহির মুখ থেকে হলুদ মেহরাবের মুখে লেগে গেল। সাথে মেহরাবের মুখের ছোট ছোট খোঁচা খোঁচা দাড়িতে মাহির মুখে ব্যথা লাগলো। আউচ! কি করেন, ব্যথা পাই তো। অস্পষ্ট স্বরে বলল মাহি। মাহির কথা শুনে মেহরাব মাহির মুখে একটা চুমু দিয়ে তারপর নিজের মুখটা মাহির গলার কাছে নিয়ে গেল আর গলায় লেগে থাকা হলুদে নিজের গালটা হালকা করে ঘষে দিল। মাহি তো চোখ খিচে বন্ধ করে রেখেছে আর দু হাত দিয়ে নিজের শাড়ি খামচে ধরে রেখেছে। মেহরাব নিজের মুখটা মাহির গলাতে রেখেই বলল, এই তো হলুদ দেওয়ানো হয়ে গেল, ব্যাস আজকে এটুকুই, বাকিটা কাল রাতে। নেশা ভরা গলায় বলল। মাহি তো মেহরাবের কথায় লজ্জায় কুকড়ে গিয়ে নিজের চোখ দুটো অফ করে রেখেছে। মেহরাব মাহির গলায় মুখ গুজে বলল, ভালোবাসি। সারা বাড়ি সাজানো হয়েছে নানা রকমের ফুল আর মরিচবাতি দিয়ে। বাড়িতে মানুষ ভর্তি, যে যার মতো কাজে ব্যস্ত। প্রায় বিকেল হতে চলল। এত চটফট করছিস কেন? চুপচাপ বস, কাজলটা পড়াতে দে। আচ্ছা আপু আসছে না কেন, কখন আসবে? বাবা, এই মেয়ে তো দেখি বিয়ে করার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে। পাশ থেকে এক মেয়ে বলে উঠল, দেখেছিস সবাই কি বলছে? চুপচাপ বসে থাক।
মাহি মুখ ফুলিয়ে বসে থাকলো। ভারী লেহেঙ্গা আর এত ভারী ভারী গহনার ভারে আমি কাঁদ। বাহ মাহি, তোকে এই লাল লেহেঙ্গাটাতে একদম বলিউডের নায়িকাদের মতো লাগছে। আই এম শিওর আজকে মেহরাব ভাই তোকে দেখলে নির্ঘাত ভিমড়ি খাবে। আমাকে দেখে ভিমড়ি খাবে এটা তো আমি জানি, কিন্তু আজকে আমি যা করব না সেটা দেখে সবার চোখ একেবারে টেরা হয়ে যাবে। ওরা কথা বলছিল, তখনই বাইরে সবাই বলে উঠল, বর আসছে, ভর আসছে। নে, তোর অপেক্ষার অবসান হলো, মেহরাব ভাই এসে গেছে। হ্যাঁ দেখ কে, আমার ভাইকে একেবারে রাজকুমারের মতো লাগছে, যেন ঘোড়ায় চড়ে তার রাজকন্যাকে জয় করে নিয়ে যেতে এসেছে। হাই না যায় না লাগছে। রুমে আসতে আসতে বলল মেঘলা। এই মেয়ে এত জোরে জোরে হাঁটো কেন? একটু আস্তে হাঁটো যায় না? মেঘলার পিছু পিছু আসতে আসতে বলল মেঘ। এই আপনি এখানে কেন? যান বাইরে যান, ভাইয়ের কাছে যান। না, আমি এখানেই থাকি। তোমাকে নিয়ে আমার একটুও বিশ্বাস নেই। যদি পড়ে যাও, এমনিতেই তো হাঁটতে পারো না, তার উপর আজকে শাড়ি পরেছো। আমার তো টেনশনে ঘাম বেরিয়ে যাচ্ছে। কি বলো, সত্যি মেহরাব ভাই চলে এসছে? ওদের কথার মাঝে বলে উঠল মাহি। আর তুমি নিজের বরকে ভাই বলা ছাড়ো তো। উফ, ওসব বাদ দাও, এবার তাহলে আমার ক্যালমা শুরু করি। কি করবি তুই? হ্যাঁ, উল্টাপাল্টা কিছু করিস না, চুপচাপ এখানে বসে থাক। কিছু তো করবই, এতদিন ধরে ভেবে রেখেছি যে আজকে কি করব, আর সেই দিনটা আসলো আর আমি না করে বসে থাকবো? না না, তা তো হতে পারে না। কি করবে তুমি শালি সাহেবা? আমার সাথে আসলেই বুঝতে পারবেন ভাইয়া। এই বলে মাহি বিছানা থেকে উঠে নিচে নেমে লেহেঙ্গাটা 2 হাত দিয়ে ধরে মেঘের কাছে গেল। তারপর মেঘের বুক থেকে সানগ্লাসটা নিজের হাতে নিয়ে মেঘকে বলল, ফলো মি মিস্টার। এই বলে মাহি বাইরে চলে গেল, আর মেঘ তো হাবলার মতো মাহির যাওয়ার দিকে তাকিয়ে রইল। আরে মেয়েটা কোথায় চলে গেল? আর আপনি এখানে অমন করে দাঁড়িয়ে না থেকে চলুন বাইরে যাই, দেখি ও আবার কি ধামাকা করে। তারপর মেঘ, মেঘলা, ঈশিতা সহ ঘরের মধ্যে থাকা সব মেয়ে বাইরে চলে আসলো। বাইরে মেহরাব এখনো ঘোড়ার উপর বসে আছে, আর ওর এক পাশে ব্যান্ড পার্টি আর দুপাশে মহিলারা হাতে ফুলের মালা নিয়ে ফুল ছিটাচ্ছে, আর সামনে সবাই নাচানাচি করছে। মাহি আর মেহরাবের বিয়ের জন্য অনেক বড় একটা স্টেজ সাজানো হয়েছে, একটা উঁচু করে অনেকটা জায়গা নিয়ে। ওখানেই ওদের বিয়ে হবে। সবাই যখন এসব নিয়ে ব্যস্ত, তখনই মাহি লেহেঙ্গার দুপাশে হাত দিয়ে ধরে স্টেজে উঠে জোরে বলল, স্টপ। মাহির কথা শুনে সব কিছু থেকে গেল, আর মেহরাব অবাক নয়নে মাহির দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, আমিও তাই ভাবছি, ও এখানে কি করছে? মেয়েটা যে কি করতে চাইছে আল্লাহই জানে। আল্লাহ, ও যেন ভুলভাল কিছু না করে। সবাই উৎসুক দৃষ্টিতে মাহির দিকে তাকিয়ে আছে। তখনই মাহি হাতে থাকা সানগ্লাসটা চোখে দিয়ে ব্যান্ড পার্টির উদ্দেশ্যে বলল, বাজাও। আর সাথে সাথে ব্যান্ড পার্টিটা বাজাতে শুরু করলো, আর তার সাথে মাহি গান বলতে লাগলো আর নাচতে লাগলো। মেহরাবের চারপাশে ঘুরে ঘুরে নাচতে নাচতে বলল। মেহরাবও ঘোড়ার উপর বসেই ঘাড় ঝাঁকাচ্ছে। যতই হোক নতুন জামাই বলে কথা, বেশি লাফালাফি করলে মানুষ কি বলবে। এটাই তাহলে আমাদের মাহির আজকের ধামাকা। সেটাই তো দেখছি, পাগলি একটা। বিয়ে শেষ হতে হতে প্রায় অনেক রাতি হয়ে গেল। মাহির বিয়েতে প্রথমে যতই খুশি লাগুক না কেন, বিদায়ের সময় খুব কান্না পাচ্ছিল। যতই কাঁদছে বিয়ে হোক, তবুও বুকের ভেতর কেমন যেন খালি খালি লাগছিল। ছোটবেলা থেকে যাদের সাথে থেকে অভ্যাস, তাদের ছেড়ে থাকতে হবে, এই কথাটা ভাবলেই চোখ ভরে কান্না আসছে। এত কেঁদো না, মেকআপ খারাপ হয়ে যাবে তো। তখন ভালো কোমর তুলে তুলে নাচলে, এখন আবার কি হলো? হ্যাঁ, মেহরাব মাহির কানে ফিস ফিস করে বলল, তখন খুশিতে নাচলেও এখন তখনকার কথা মনে পড়লে ভীষণ লজ্জা লাগছে। আল্লাহ, কিভাবে তখন নাচলাম, তাও আবার নিজের বিয়েতেই। সবার থেকে বিদায় নিয়ে অনেক কান্নাকাটির পরে অবশেষে কনে বিদায় হলো। মেহরাব ঘোড়ায় আর মাহি পালকিতে। ওই বাড়িতে ইম্পসিবল মাহি, তুমি এসব কি বলো? আমি এমনটা কখনো করতে পারবো না। প্লিজ ভাইয়া, আপনাকে আমার কথা রাখতেই হবে। কখনোই না, আমি মেহরাবের সাথে এমনটা করতে পারবো না।
ইম্পসিবল মাহি, তুমি এসব কি বলো? আমি এমনটা করতে পারবো না। প্লিজ ভাইয়া, আপনাকে আমার কথাটা রাখতেই হবে। কখনোই না, আমি মেহরাবের সাথে এমনটা করতে পারবো না। কিন্তু কেন? আরে ভাই, তোমরা বুঝো না কেন? মেহরাব যদি একবার বুঝতে পারে যে বাসর ঘরে ওর বউয়ের জায়গায় আমি বসে আছি, তাহলে তোমরা তো ফাঁসবেই, সাথে আমিও। না বাবা, আমি পারবো না। দেখুন, আপনাকে পারতেই হবে, না করলে কিন্তু ডিভোর্স দিয়ে দিব। এই কি রে? এই তুমি কি সত্যি আমার বউ, নাকি আমার বউয়ের ছদ্মবেশে অন্য কেউ? নিজের একমাত্র বরকে এভাবে আগুনে ঝাঁপ দিতে বলছো? কি নিষ্ঠুর গো তুমি। ভাইয়া প্লিজ রাজি হয়ে যান, দেখবেন অনেক মজা হবে। হ্যাঁ, তোমরা মজা নেবে আর আমি বাস, কি আর করা যাবে, সবই কপাল। ফুলে সাজানো ঘর, চারিদিকে মিটি মিটি আলো জ্বলছে। সারা ঘর জুড়ে এক অদ্ভুত মাতাল করা সুবাস। মেহরাব রুমে এসে দেখলো তার প্রাণ হরণী বিছানার উপর বসে তার জন্যই অপেক্ষা করছে। তাই আস্তে করে দরজাটা লাগিয়ে বিছানায় এসে বসলো। তারপর মাহির মুখ থেকে ঘোমটাটা যেই উঠাবে, তখনই কি মনে করে একটু মুচকি হেসে উঠল। না আরাম করে মাহির পাশে বসলো। তারপর বলল, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। বিয়ের ভারী পোশাকের নিচে পরা জিন্সে আরো বেশি আকর্ষণীয় লাগছে। তা তুমি জিন্স পরা শুরু করলে কবে থেকে? এই যা, ধরা পড়ে দিলাম নাকি? ব্যালকনি থেকে মাহি আর মেঘলা বলল, আরে না, বুঝতে পারিনি এখনো, আগে দেখোই না কি হয়। তা বেশ, জিন্স পরা খুব ভালো, তবে বাসর ঘরে এটা না করলেও পারতে। এত কিছু খুলতে তো সময় লাগবে, তাই না? তাহলে চলো শুরু করি। যতই হোক বাসর রাত বলে কথা, এভাবে বসে বসে সময় নষ্ট করলে তো হবে না, তাই না? এই বলে যেই মেহরাব মেঘকে ধরবে, তখনই মেঘ খপ করে বিছানা থেকে এক লাফে নেমে বলল, ভাই আমি জানি তুই প্রথমেই বুঝতে পেরে গেছিস, বিশ্বাস কর, এখানে আমার কোনো দোষ নেই। কি হলো সোনা, আসো, বাসর করবে না? ওরে ভাই, মাফ করে দে, সব দোষ তোর বউয়ের, আর আমার কোনো দোষ নেই। আমি এক মাসুম বাচ্চা, আমি শুধুমাত্র পরিস্থিতির শিকার। তা কোথায় না গুরু? আমি জানি ওনারা এই রুমের মধ্যে কোথাও আছে। এই যা, ধরা পড়ে গেলাম। মেঘ ভাইয়া, আপনার জন্য ধরা পড়ে গেলাম। জিন্স কেন পড়তে গেলেন? ব্যালকনি থেকে বলল মাহি। তো পারবো না, বলে কি এই মেয়ে? আমি তিন গুনবো, তার আগে যদি সবগুলো রুম থেকে বের না হোস, তাহলে তোদের একদিন আর আমার যে কদিন লাগে। এখনো দাঁড়িয়ে আছো কেন? ওদের বাসর করা দেখবে নাকি? পাড়াও শীঘ্রই। এই বলে মেঘ মেঘলার হাত ধরে দৌড়ে বেরিয়ে গেল। আর ওরা যাওয়ার সাথে সাথে মেহরাব রুমের সিট কিনে আটকে দিল। তো এই প্ল্যানের মাস্টার মাইন্ড তাহলে আপনি? মাহির দিকে আঘাতে আঘাতে বলল মেহরাব। দেখুন, আমি কিছু করিনি, এখানে আমার কোনো দোষ নেই। পেছাতে পেছাতে বলল মাহি। ও তাই? তাহলে আমার ভয় পাচ্ছিস কেন আর পিছাচ্ছিস কেন? পিছু তো আর যাওয়ার জায়গা নেই। মাহির কাছে এসে বলল মেহরাব। আপনি আগাচ্ছেন তাই দেখুন। মাহি আরো কিছু বলার আগেই মেহরাব ওকে ফট করে কোলে তুলে নিল। আর ওদিকে মাহির তো কোনো হুঁশই নেই, সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত। মেহরাব ওকে কোলে নিয়ে রুমের দিকে যাচ্ছে, আর মাহি কোলে থেকেই বলে যাচ্ছে, আমি কিছুই করিনি, সব দোষ ওদের, আমার কোনো দোষ নেই। মেহরাব ওকে বিছানায় শুইয়ে দিয়ে ওর উপর আধ শোয়া হয়ে মাহির ঠোঁটের উপর আঙুল দিয়ে বলল, চুপ, কোনো কথা নয়। আমি কি কিছু বলতে বলেছি? তা তুই যা তো ভালো নাচতে পারিস সেটা তো জানতাম না, তারপর নিজের বিয়েতেই খুব খুশি লাগছিল বুঝি। মাহি তো পারছে না ওখান থেকে দৌড়ে পালিয়ে যেতে। ইস, কি লজ্জা! তখন ঝুলে ঝুলে নাচলেও এখন ভীষণ লজ্জা করছে। তার উপর আবার না পারছে এপাশ হতে, আর না পারছে ওপাশ হতে, আর না পারছে দু হাত দিয়ে নিজের মুখটা ঢাকতে। কেননা মেহরাব মাহির হাত দুটো বিছানার সাথে চেপে ধরে ওর উপর আধ শোয়া হয়ে আছে। মেহরাব দেখলো মাহি লজ্জায় গাল দুটো লাল হয়ে আছে, তাই টুপ করে মাহির কপালে, দু চোখের পাতায় আর গালে কিস করে দিল। আর মাহির চোখ বুজে মেহরাবের স্পর্শ উপভোগ করছে। মেহরাব আস্তে আস্তে মাহির কানের কাছে গিয়ে ওখানে চুমো দিয়ে বলল, ভালোবাসি বউ, আজকে শুধু ভালোবাসি বলবো না, সাথে ভালোবাসতেও চাই। তা আমি কি পাবো সে অনুমতি? ফিসফিস করে মাহির কানে বলল মেহরাব। মাহি কিছু বলল না, শুধু মেহরাবের কাছ থেকে নিজের হাত দুটো ছাড়িয়ে ওর আস্তে করে মেহরাবের পিঠ আঁকড়ে ধরল। আর মেহরাবও তার জবাব পেয়ে গেল, আর মাহিকে নিজের মতো করে নিল। ওর ভালোবাসার রঙে রঙিন করতে ব্যস্ত হয়ে গেল। মাহিকে নিয়ে পাড়ি দিল ভালোবাসার এক নতুন রাজ্যে। অবশেষে দুজন প্রেমিক প্রেমিকার অপেক্ষার অবসান হলো। সকালে সূর্যের আলো জানালার পর্দা ভেদ করে রুমে এসে পড়তেই মেহরাবের ঘুম ভেঙে গেল।
আড়মোড়া ভেঙে চোখ খুলতেই দেখলো ওর অবুঝ পরিটা ওর বুকের সাথে লেপ্টে শুয়ে আছে। গায়ের থেকে চাদরটা সরে গিয়ে মাহির সাদা পিঠটা দেখা যাচ্ছে। মেহরাব মুচকি হেসে চাদরটা গলা পর্যন্ত টেনে মাহির কপালে একটা চুমু দিয়ে অস্পষ্ট স্বরে বলল, ভালোবাসি বউ। এই বলে মাহিকে দেখতে লাগলো। তারপর দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেল নিজেই জানে না। প্রায় অনেকক্ষণ পর মাহির ঘুম ভেঙে গেল। চোখ খুলে নিজেকে মেহরাবের বুকে পেল। মেহরাবের দিকে তাকিয়ে দেখলো যে মেহরাব হাঁ করে ঘুমাচ্ছে। মাহি মুচকি হেসে হাত দিয়ে মেহরাবের হাঁ করা মুখটা বন্ধ করে দিল। তারপর চাদরটা বুকে নিয়েই আশেপাশে হাতড়ে নিজের কাপড় খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। তাই বাধ্য হয়েই মেহরাবের শার্টটা পরে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে মগে পানি নিয়ে ওয়াশরুমের দরজাটা হালকা খুলে মগের পানিটা বিছানায় শুয়ে থাকা মেহরাবের দিকে ছুঁড়ে দিল। সকাল সকাল গায়ে ঠান্ডা পানি পেয়ে মেহরাব ধর ফরিয়ে উঠে বসল। তারপর মাহি ওয়াশরুম থেকেই মেহরাবের উদ্দেশ্যে বলল, গুড মর্নিং বর। এই বলে খটাস করে ওয়াশরুমের দরজাটা আটকে দিল। মেহরাব তো হাঁ করে বিছানার উপর বসে আছে, গা প্রায় অর্ধেক ভিজে গেছে। তারপর নিজে নিজেই বলল, মাহি, আমি তো ভুলে গিয়েছিলাম আমি একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছি, যে শুধু হাতে পায়ে বড় হয়েছে, বুদ্ধিতে তো নয়। ও আল্লাহ, বাঁচাও আমাকে। এটা বলেই আধ ভেজা চাদরটা গায়ে দিয়ে আবারও শুয়ে পড়ল। ইস, উনি কি খারাপ, কি অবস্থা করেছে, আমার সারা গায়ে দাগ বসিয়ে দিয়েছে। গায়ের দাগগুলো না হয় কাপড় দিয়ে ঢাকলাম, কিন্তু ঠোঁট কি করবো, কেমন লাল আর ফুলে আছে। আরে বেটা, আমার ঠোঁট কি খাওয়ার জিনিস নাকি? কামড়ে কি অবস্থা করেছে বেটা, খবিস। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বলল মাহি। তারপর শাড়ি পরে রেডি হয়ে মাথায় ভালো করে ঘোমটা দিয়ে বেরিয়ে আসলো। রুমে এসে দেখলো মেহরাব কোমর পর্যন্ত চাদর নিয়ে খালি গায়ে উপর হয়ে ঘুমাচ্ছে। আহা কি শান্তি, দাঁড়াও দেখাচ্ছি মজা। এই বলে যেই মাহি মেহরাবের দিকে যাবে তখনই বাইরে থেকে মেঘলা ডেকে উঠল। থাক, এ নাকি পরে দেখা যাবে। এই বলে আমি নিজের ঠোঁটটা মুখের মধ্যে পুড়ে নিয়ে দরজা খুলে বাইরে চলে গেলাম। কি রে, মুখটা অমন করে রেখেছিস কেন? আর ঠোঁটগুলো অমন মুখের ভিতর রেখেছিস কেন? ভ্রু কুচকে জিজ্ঞেস করলো মেঘলা। কি রে, মুখটা অমন করে রেখেছিস কেন? আর ঠোঁটগুলো অমন মুখের ভিতর রেখেছিস কেন? ভ্রু কুচকে জিজ্ঞেস করলো মেঘলা। মাহি মুখ না খুলেই বলল, আরে ওভাবে ঠোঁট মুখের ভিতর রাখলে কথা বলবি কি করে? ভালো করে কথা বল। কি হয়েছে? এই যে আমি কথা বলছি। মাহি হাত দিয়ে ঠোঁট ঢাকার চেষ্টা করে বলল, সে কি রে, তোর ঠোঁট? আরে লজ্জা পাচ্ছিস কেন? বিয়ে তো আমাদেরও হয়েছে না কি? তবে ঠোঁটেরই যদি এই অবস্থা হয় না জানি। দুষ্টু হেসে বলল মেঘলা। ছি ছি, এসব কি বলছো তুমি আপু? আর তাছাড়া তুমি আমার আপু হও, সে কথা মাথায় আছে তো? বেটা বদ, আজকে আপনার জন্য এমন বাজে পরিস্থিতিতে পড়তে হলো, মনে মনে বলল মাহি। আরে সাথে তো ননদও হয় নাকি? তা মেহরাব কই, এখনো ওঠেনি? না। তারপর আরো কিছুক্ষণ ওরা কথা বলল। মেঘলা আরো অনেকভাবে মাহিকে পচালো, আর মাহি তো মনে মনে মেহরাবকে ইচ্ছে মতো ধুয়ে দিল। তারপর মাহি রূপালীর সাথে রান্নায় হাত লাগালো। যদিও রূপালী নিষেধ করেছে, তবুও মাহি শোনেনি। যতই হোক, নতুন বউ হয়ে তো এভাবে আর বসে থাকা যায় না। আজকে বউ ভাতের অনুষ্ঠানের পর মেঘলারা চলে যাবে। মাহি, রূপালী আর কাজের লোক রান্না করছিল, আর মেঘলা সোফায় বসেছিল। মেঘলা প্রায় 7 মাস চলছে, পেটটাও একটু বড় হয়েছে, তাই চলাফেরা করতে সমস্যা হয়। আসতে পারি? কারো কথা শুনে মাহি, মেঘলা আর রূপালী দরজার দিকে তাকিয়ে দেখলো যে মীরা দাঁড়িয়ে আছে। আরে মিরাজি, আয় আয়, ভিতরে আয়। শরীর কেমন এখন? এখন একটু ভালো। তা মাহি রান্না করছে বুঝি? পুরো গিন্নি লাগছে। রান্নাঘরে মাহির কাছে গিয়ে বলল মীরা, তুমি বিয়েতে আসোনি কেন আপু? এসেছিলাম তো, একটুখানি থেকেই চলে গেছি। আসলে একটু অসুস্থ ছিলাম তো, তাই একমাত্র খালাতো ভাইয়ের বিয়েতেও মজা করতে পারলাম না। হায় আফসোস। তা মাহি, শুনলাম তুই নাকি বিয়েতে নেচেছিস? মীরার কথা শুনে মাহি লজ্জায় মাথা নিচু করে নিল। সামনে তো তোরও বিয়ে হবে, তুইও নাচিস। যাক, ভালোবাসি যাকে তার সাথে যদি বিয়ে হয় তাহলে অবশ্যই নাচবো, মনে মনে বললাম। কিরে, কি হলো, কথা বলছিস না কেন? ও কিছু না খালা, তোমরা রান্না করো, আমি মাহিকে নিয়ে একটু বাইরে যাই। যা, আমি কত করে বললাম যে রান্নাঘরে আসা লাগবে না, কিন্তু কে শুনে কার কথা? জোর করে চলে আসলো। যা তো, ওকে নিয়ে যা। তারপর মীরা মাহিকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো।
তারপর মাহির হাত ধরে বলল, জানি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি রে, মাফ করে দিস আমায়। জানি না তখন কি হয়েছিল, কোনটা আসল ভালোবাসা কোনটা আবেগ বুঝতামই না, কিন্তু আমার থেকে বয়সে ছোট হয়েও তুই আমাকে বুঝিয়েছিস যে কোনটা ভালোবাসা আর কোনটা আবেগ। এভাবে বলো না আপু, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। হ্যাঁ মীরা, তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস এটাই অনেক। ভুল বুঝেও লাভ নেই আপু, তোমার দেবরটা না বড্ড নিষ্ঠুর, একটুও বোঝে না আমায়, শুধুই কষ্ট দেয় আমায়। সোফায় বসতে বসতে বলল মীরা। ভালোবাসায় তো একটু কষ্ট থাকবেই বোন, কিন্তু তোর ভালোবাসা দিয়ে সেই কষ্টকে ভালোবাসায় রূপান্তর করতে হবে। কি রে, পারবি না? পারবো তো, চেষ্টা করছি। তা আমাদের বরমশাই কোথায়? জি আপু, উনি ঘুমাচ্ছে। এখনো ঘুমোচ্ছে? ঘুমোবেই তো, রাতে কত খাটনি হয়েছে, এখন না ঘুমোলে শরীর চলবে কি করে? দুষ্টু হেসে বলল মীরা। মাহি তো লজ্জায় মাথা নিচু করে বসে থাকলো। এতক্ষণ মেঘলা আপু পচালো, এখন আবার মীরা আপু। আল্লাহ, আমি তো দেখছি বিয়ে করে ফাইসা গেছি। তারপর ওরা তিনজনে মিলে অনেক গল্প করলো। রান্না শেষে খাবার টেবিলে। কিরে, কাল তোর বাসর ছিল নাকি তুই যুদ্ধ করতে গিয়েছিলি, কোনটা? মেঘ ফিস ফিস করে মেহরাবকে বলল। কেন? না মানে তোদেরকে দেখে তো এমনই মনে হচ্ছে, সারা রাত কি দুজনে মিলে খামচা খামচি করছিস নাকি? স্যাটা মেঘ, এত বকবক না করে চুপচাপ বসে খা। কথাটা বলে সামনে থাকা মাহির দিকে তাকালো মেহরাব। মেয়েটা তো লজ্জায় ওর দিকে তাকাচ্ছেই না, নিচের দিকে তাকিয়ে চুপচাপ খেয়ে যাচ্ছে। খাওয়ার পর দুপুরের দিকে বাড়িতে মেহমান আসতে শুরু করলো। নতুন বউ দেখতে মেহরাবের তো ভীষণ রাগ লাগছে। এত কষ্ট করে বিয়ে করে এখন বউকে কাছেই পাচ্ছে না। আরে বউটা তো আমার, মানুষ এত দেখবে কেন? অনেকক্ষণ পর মাহি নিচে থেকে উপরে আসলো ফ্রেশ হতে, এবং অনেকক্ষণ ধরে একটানা নিচে সোফার উপর বসেছিল। এখন একটু রেস্ট নিতে হবে, নয়তো আর সময় পাবে না। একটু পরেই আবার পার্লারের মেয়েরা এসে ওকে সাজাতে শুরু করবে। মাহি রুমে আসতেই কেউ ওর হাত ধরে টেনে দেয়ালের সাথে লাগিয়ে নিজের সাথে মিশিয়ে ধরলাম। মাহি তো প্রথমে ভয়ই পেয়ে গিয়েছিল, কিন্তু পরে মেহরাবকে দেখে স্বস্তির শ্বাস নিল। কি হলো, এভাবে টেনে আনলেন কেন? কেন বুঝিস না? কাল রাতের পর থেকে তো তোকে পাওয়া যাচ্ছে না। এত বাইরে কি জানিস না? বিয়ের পর সবসময় বরের কাছে থাকতে হয়। মাহির কোমরে হাত রেখে বলল মেহরাব। তাই নতুন বউ বিয়ের পরের দিন বাইরে না গিয়ে বরের কোলের মধ্যে বসে থাকবে, লোকে কি বলবে? লোকে যা খুশি বলুক, আই ডোন্ট কেয়ার। এখন আমার বউকে লাগবে ব্যাস। মোটেও না, আমি এখন ফ্রেশ হব, তারপর একটু রেস্ট নিতে হবে। বললাম তো, আমার এখন তোকে চাই, মানে তোকে চাই। এরপর মেহরাব আর মাহিকে কিছু বলতে দিল না, তার আগেই মাহিকে অনেক কাছে মিশিয়ে নিল। সন্ধ্যার দিকে খুব সুন্দরভাবে অনুষ্ঠান শেষ হয়ে গেল। মাহি আর মেহরাবকে মাহিদের বাসায় নিয়ে যাওয়া হলো। মা, আমাদেরও এখন যেতে হবে। মেঘ রূপালীকে বলল। সে কি এখনই? কাল সকালে যেও। না মা, এখনই যেতে হবে, আর এখন তো বেশি রাত হয়নি, আমরা ঠিক চলে যেতে পারবো। আর আব্বু আম্মু এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে। আমার মা আমাকে বারবার বলেছে আমি যেন মেঘলাকে নিয়ে চলে যাই। হ্যাঁ মা, আমরা যাই, কদিন পর না হয় আবার আসবো। না না, তোর এই সময় এত জার্নি করলে সমস্যা হবে, আমরাই বরং গিয়ে দেখে আসবো। আচ্ছা, তোরা যখন চলেই যাবি তো এখনই বেরিয়ে পড়, নইলে আবার রাত বেড়ে যাবে। আচ্ছা তাহলে আসছি। মেঘ আর মেঘলা সবার থেকে বিদায় নিয়ে মেঘের বাড়ি চলে আসলো। মেঘ আর মেঘলা দরজা দিয়ে বাড়িতে ঢুকতেই অবাক হয়ে গেল, কেননা ড্রয়িং রুমের সবকিছু ভেঙে পড়ে আছে। মা একটু দূরে সোফায় বসে কাঁদছে, আর বাবা গম্ভীর মুখে বসে আছে। মা, বাবা, এইসব কি হয়েছে এখানে? কি করেছে এসব? উত্তেজিত হয়ে প্রশ্ন করলো মেঘ। আমি করেছি। কারো কথা শুনে মেঘ পেছনে তাকিয়ে দেখল নেহাল সোফায় বসে চোখ মুখ শক্ত করে মেঘের দিকে তাকিয়ে আছে। এইসব কি নেহাল? কেন বুঝতে পারছি না এসব কি? আমি ভাবতেও পারছি না তুই আমার নিজের ভাই হয়ে এমনটা কি করে করতে পারলি। সোফা থেকে উঠে মেঘের সামনে গিয়ে বলল নেহাল। কি বলতে চাইছিস তুই? তুই তো জানতিস ভাইয়া যে আমি মাহিকে কতটা ভালোবাসি, তারপরে তুই কি করে পারলি নিজের ভাইয়ের ভালোবাসাকে অন্য কারো হাতে তুলে দিতে? ভাইয়ের থেকে বন্ধু বেশি বড় গেল তোর কাছে, না? একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না তুই? প্রথমত আমি কোনো ভুল করিনি, আর তোর ভালোবাসা এক পক্ষ। মাহি তোকে কখনোই ভালোই বাসেনি, ও
ও মেহরাবকে ভালোবেসেছে। যদি মাহিও তোকে ভালোবাসতো তাহলে আমি অবশ্যই চেষ্টা করতাম। আর আমার কাছে ভাই আর বন্ধু দুজনই সমান। আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি মাহিকে চাই মানে মাহিকেই চাই। চিৎকার করে বলল নেহাল। ভাইয়া তুমি ভুল করছো, মাহি আমার মেহেরাব ভাইকে অনেক ভালোবাসে। আর তো প্লিজ ভাবি, আমি আপনাকে হাত জোর করে বলছি, আমাদের দু ভাইয়ের মাঝে আপনি কথা বলবেন না। আমি আপনাকে অনেক সম্মান করি, রাগের বসে হয়তো খারাপ কথা বলে ফেলতে পারি, তাই বলছি প্লিজ আমাদের মাঝে কথা বলবেন না। মেঘলাকে বলতে না দিয়ে নেহাল বলল, মেঘলা তুমি রুমে যাও, তোমার এখন রেস্টের প্রয়োজন। কিন্তু মেঘ, আমি তোমাকে রুমে যেতে বলেছি মেঘলা, সো রুমে যাও। মেঘের কথা শুনে নেহাল উপরে চলে গেল আর মেঘ নেহালকে বলল, কি বলেছিলি তোর মাহিকে চাই? সেটা আর কখনোই সম্ভব না, কেননা ওরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে। তুই কখনোই ওদেরকে আলাদা করতে পারবি না। ভেবেছিলাম তোকে বুঝিয়ে বলবো, কিন্তু তুই সে কথার মানুষ নয়। আচ্ছা ওকে ফাইন, আমিও দেখি মাহি ওই মেহরাবের সাথে কি করে সংসার করে। আর তুই নিজের আপন ভাই হয়ে আমার সাথে এমনটা করতে পারলি তো? আজ থেকে আমি ভাববো আমার কোনো ভাই নেই। এটা বলে নেহাল রেগে ফুলদানিতে একটা লাথি মেরে উপরে চলে গেল। মেঘ নিজের চোখ মুখ মুছে ওর বাবা মাকে বলল, তোমরা রুমে যাও, রেস্ট করো, আমি ওকে দেখবো। এখন ও অনেক রেগে আছে, তাই এমন করছে। ওর রাগ কমলে কাল সকালে ওকে বুঝিয়ে বলবো, চিন্তা করো না। এই বলে মেঘও উপরে চলে গেল। ওদিকে আচ্ছা একটা কথা বলবো? মাহি মেহরাবের বুকের ওপর শুয়ে মেহরাবের বুকে নিজের আঙুল দিয়ে আঁকি বুকে দাগ কাটতে কাটতে বলল, বল। মাহিকে এক হাত দিয়ে বুকের সাথে চেপে ধরে অন্য হাত মাথার পিছে রেখে চোখ বন্ধ করে বলল, আচ্ছা আপনি কি আমাকে সবসময় তুই করেই বলবেন? মানে হলো আমাদের বেবির সামনেও কি আমাকে তুই বলবেন? কেন বলবো না? না বলবেন না, ওরা কি মনে করবে? তাহলে ওদের সামনে কি বলে ডাকবো? তুমি করে ডাকবেন। তাই? মাহিকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে। তাই? আচ্ছা বাদ দেন। আরে আমি তো ভুলেই গেছিলাম, আমার সেই প্রশ্নের উত্তরটা তো দিলেন না। দেব, সময় হোক। আর কবে সময় হবে? প্রায় 2 বছর তো হতে চললো। একটা প্রশ্নের উত্তর দিতে এতদিন লাগে? তোর সময় দেওয়ার আগে হুঁশ ছিল না? তুই তোমাকে আমার ইচ্ছে মতো সময় দিয়েছিলি, তাই আমিও আমার মন মতো উত্তর দেব। ও আল্লাহ, আপনি আমায় তুলে নেন। উফ, কি খেয়েছে ওনাকে এত সময় দিচ্ছিলাম, কে জানে। চুপ, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। ঘুমিয়ে পড়বো? সত্যি? তো কি করবি? কিছু না, হট ছাড়েন তো আমায়। মেহরাবের থেকে নিজেকে ছাড়িয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। মেহরাব মুচকি হেসে মাহিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, মুখে বললেই হয় যে আপনাকে এখন ভালোবাসতে হবে, এত লজ্জা পাওয়ার গিয়ে আছে? কাল রাতের পরে লজ্জা ভাঙেনি? হুট বহুত একটা। মাহি কিছু না বলে মেহরাবকে শক্ত করে জড়িয়ে ধরল। 3 দিন পর। কি হয়েছে মেঘ, তোকে এমন লাগছে কেন? কিছু কি হয়েছে? মেঘলা ঠিক আছে তো? ঠিক আছে। মেহরাব, আমি কি করব বুঝতে পারছি না, প্লিজ আমায় হেল্প কর। মেঘ মেহরাবের হাত ধরে বলল, কি হয়েছে বল আমায়। নেহাল এসেছে। তারপর বাড়িতে নেহালের করা সবকিছু বলল। আজ 3 দিন ধরে ও রুমের দরজা বন্ধ করে রেখে কারোর সাথে কথা বলছে না, কিছু খাচ্ছেও না, সবকিছু ভাঙচুর করছে। মা অল্প কিছু খাওয়াতে পারলেও তার বেশি না। ও শুধু একই কথা, মাহিকে এনে দিতে হবে। আমি কি করব মেহরাব? সবকিছু শুনে মেহরাব কিছু বলতে যাবে, তখনই পেছন থেকে মাহি বলল, আমি যাব ভাইয়া ওনার কাছে। মাহির কথা শুনে মেহরাব আর মেঘ দুজনই মাহির দিকে তাকালো। হোয়াট? তুই কি পাগল হয়ে গেছিস? এসব কি বলছিস? মাথা ঠিক আছে তোর? মেহরাব উঠে এসে মাহির সামনে দাঁড়িয়ে বলল, আমি ঠিক আছি, আপনি একটু মাথাটা ঠান্ডা করে আমার কথাটা শোনেন। আমি ওনার কাছে যাব, তারপর ওনাকে বোঝাবো, আর আমরা সবাই মিলে বোঝালে উনি নিশ্চয়ই বুঝবে। না, তুই কোথাও যাবি না, চুপচাপ এখান থেকে যা। সবখানে সব বিষয়ে তোর কথা বলতে হবে। আমরা আছি, বিষয়টা আমরা দেখে নেব, তোর কথা না বললে চলবে। রেগে বলল মেহরাব। প্লিজ ভাইয়া, আপনি ওনাকে একটু বোঝান, একটু চেষ্টা করলে ক্ষতি কি? না মাহি, তুমি নিহালকে চেনো না, ও ভীষণ জেদি, ও বোঝার অবস্থায় নেই। কি হলো, এখন এখানে দাঁড়িয়েছিস কেন? যেতে বলেছি তোকে আমি, রুমে যা। জোরে চিৎকার করে বলল মেহরাব।
মাহি মেহরাবের চিৎকারে মাথা নিচু করে ওখান থেকে চলে গেল। মেহরাব মাহির বলা কথাগুলো একবার ভেবে দেখলে হয় না? আমরা সবাই মিলে একবার শেষ চেষ্টা করি। না মেঘ, আমি মাহিকে কোনো রিস্ক নিতে চাই না। নেহালকে অন্যভাবে সামলানো যাবে। হয়তো তুই ঠিকই বলেছিস। আচ্ছা তাহলে আসি এখন। ভালো থাকিস, আর মেঘলার খেয়াল রাখিস। তারপর মেঘ চলে গেল। ওদিকে নেহাল রুমের ভেতর সবকিছু ভাঙচুর করে রুমটা পুরো অন্ধকার করে মেঝেতে বসে আছে। তখনই দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করলো। কে কে ওখানে? আর দরজা খুলছে কেন? নেহাল ঝাপসা চোখে দরজার দিকে তাকিয়ে দেখল নীল সালোয়ার কামিজ পরা একটা মেয়ে ওর দিকে এগিয়ে আসছে, কিন্তু মুখটা ঠিকমতো দেখতে পাচ্ছে না, অন্ধকার বোধ হয় তাই। তবুও নেহাল অস্পষ্ট স্বরে বলল, মাহি। মাহি, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। তুমি ওই মেহরাবের সাথে একদম ভালো নেই, তাই না? আমি আর কোথাও যেতে দেবো তোমাকে। আমি এখানেই তোমাকে আমার কাছেই রেখে দেবো। নেহাল মাথা তুলে মেয়েটির দিকে ভালোভাবে তাকিয়ে বলল, আচ্ছা, আপনি কি সত্যি মাহিকে ভালোবাসেন, নাকি আপনিও আমার মতো কোনো মোহে পড়ে আছেন? হয়তো আপনিও মাহিকে ভালোবাসেন না, শুধু ওকে ভালো লাগে। রুমের মধ্যে আসতে আসতে বলল মীরা। আপনি আপনি এখানে কেন এসেছেন? বেরিয়ে যান আমার রুম থেকে। চিৎকার করে বলল নেহাল। বেরিয়ে তো যাবই, আর যাই হোক আমি এখানে থাকতে আসিনি। এখন আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন, আপনি কি সত্যি মাহিকে ভালোবাসেন? মানে কি বলতে চাইছেন আপনি? রেগে বলল নেহাল। আমি এটাই বলতে চাইছি যে আপনি এখনো মেহরাব ভাইয়ের মতো করে মাহিকে ভালোবাসতে পারেননি। কেননা এখন এখানে যদি আপনার বদলে মেহরাব থাকতো, তাহলে আম 100% শিওর সে না দেখে চোখ বন্ধ করে তার মাহিকে চিনে নিত। হাজার মানুষের ভিড়েও যদি মাহি থাকতো, তাহলেও মাহিকে খুঁজে বার করে নিতে পারবে। সত্যিকারের ভালোবাসাগুলি বুঝি এমনই হয়। আর আপনি শুধুমাত্র একটু দূর থেকেও মাহিকে চিনতে পারলেন না, আমাকে মাহি ভাবলেন। এইটা আপনার ভালোবাসা? মীরার কথা শুনে নেহালের ভীষণ রাগ উঠে গেল। পাশেই কাচের ভাঙা কিছু অংশ ছিল, সেটা হাত দিয়ে তুলে মীরার দিকে ছুঁড়ে মারল। আর সেটা গিয়ে মীরার কপালে লাগলো, আর মীরার কপাল থেকে রক্ত বেরোতে লাগলো। মীরা কোনো শব্দ না করে হাত দিয়ে নিজের কপাল চেপে ধরে ব্যথা সহ্য করে নিল। এসব ফালতু জ্ঞান আমাকে না দিয়ে বেরিয়ে যান এই রুম থেকে। আউট! চিৎকার করে বলল নেহাল। মীরা হাত দিয়ে নিজের কপালটা চেপে ধরে। আমি তো চলে যাব, কিন্তু তার আগে আপনাকে কয়েকটা কথা বলে চাই। আচ্ছা, আপনি মাহিকে কতদিন ধরে ভালোবাসেন? 1 বছর, খুব বেশি হলে 2 বছর। কিন্তু মেহরাব ভাই মাহিকে ছোটবেলা থেকে ভালোবেসে আসছে, আর মাহিও তাই। এখন আপনি একটু ভেবে দেখেন, আপনি 2 বছর ভালোবেসে মাহিকে না পেয়ে এমন করছেন, তাহলে ওরা দুজনকে ছেড়ে কিভাবে থাকবে? আপনি তো তাও এখনো বেঁচে আছেন, কিন্তু ওরা হলে এতদিনে কবে মরে যেত। একটা কথা কি জানেন, শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসার মানুষকে সুখীও রাখতে হয়। ভালোবাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্যাক্রিফাইস, মানে হলো ত্যাগ। যে মানুষ ভালোবাসার জন্য ত্যাগ করতে পারে, সে সব থেকে ভালো থাকে। এখন আপনি বলতে পারেন যে আপনি কেন ত্যাগ করবেন, ওরা কেন করছেন না? ওই যে আমি বললাম, ওরা দুজনকে এতটাই ভালোবাসে যে সেখানে আপনার ভালোবাসা সামান্য। একটা কথা কি জানেন, আমরা তাদেরকেই ভালোবাসি যারা আমাদের নয়, অন্য কাউকে ভালোবাসে। যেমন আমি প্রতি মুহূর্তে আপনাকে বলি যে আমি আপনাকে ভালোবাসি, সত্যি বলতে পাগলের মতো ভালোবাসি। কিন্তু আপনি মাহিকে ভালোবাসেন। আরে আমি তো আর আপনাকে বলছি না যে আপনাকেও আমার ভালোবাসতে হবে, কিন্তু চেষ্টা করতে দোষ কোথায়? মানুষের জীবনে ভালোবাসা একবারই আসে তা তো নয়, দ্বিতীয়বারও আসে। হ্যাঁ, প্রথম ভালোবাসা ভোলা যায় না। আরে আমি তো আপনাকে বলছি না যে মাহিকে ভুলে আপনি আমাকে ভালোবাসেন। আমি শুধু একটু জায়গা চেয়েছিলাম আপনার ওই বুকের বাঁ পাশে। পুরো জায়গাটা জুড়ে না হয় মাহি থাক, আমার কোনো সমস্যা নেই। আমার শুধু একটু জায়গা হলেই চলতো, কিন্তু আমার সে ভাগ্য নেই। আর আপনি যখন চান যে আমি আপনাকে আর বিরক্ত না করি, তো ঠিক আছে, আর কখনো আমি আপনাকে বিরক্ত করব না।
কিন্তু মনে মনে ঠিকই আপনাকে ভালোবেসে যাব, এটা আপনি নিষেধ করলেও মানব না। আর নিজেকে এভাবে কষ্ট দিলে আপনার থেকে আপনার বাবা মা ভাই ওরা বেশি কষ্ট পাচ্ছে। আপনার যদি মনে হয় ওনাদের কষ্ট দেওয়া উচিত তো ঠিক আছে, আপনি থাকুন এখানে, আর কেউ আপনাকে বিরক্ত করতে আসবে না। এই বলে মীরা কাঁদতে কাঁদতে বেরিয়ে আসলো। আমি ঠিক আছি আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি আসছি। এই বলে মীরা বেরিয়ে যেতে চাইলে নেহালের মা মীরার হাত ধরে আটকে বলল, তারপর নেহালের মা মীরার কাটা জায়গায় ক্লিন করে সুন্দর করে ব্যান্ডেজ করে দিল। কি রে, আমার উপর এগিয়ে আছিস? মেহরাবকে দেখে মাহি মুখ ঘুরিয়ে বসল। বাবা, মহারানী তো দেখছি একেবারে বেলুনের মতো ফুলে আছে। হ্যাঁ রে, পিন নিয়ে আসবো, তারপর ওটা দিয়ে তোকে খাঁচা দেবো, আর তুই ফটাস করে ফিরে যাবি। মজা করবেন না তো, আমি এখন মোটেও মজা করার মুডে নেই। আমার খুব টেনশন হচ্ছে। মেঘ ভাইয়া যেমন বললো, যদি সত্যি নেহাল ভাইয়া কিছু করে তখন। চিন্তিত হয়ে মেহরাব এর দিকে তাকিয়ে বলল মাহি, আরে পাগলি, এমন কিছুই হবে না। আর তোকে তো চিন্তা করতে কে বলেছে? নেহাল কিচ্ছু করবে না, কেননা আমি সঠিক জায়গায় সঠিক মানুষকে পাঠিয়ে দিয়েছি। মাহির ঘাড়ে হাত রেখে বলল মেহরাব। মানে আপনি কি করছেন এটুকু সময়ের মধ্যে? অবাক হয়ে বলল মাহি। মেঘ যাওয়ার পর আমি মীরাকে ফোন করেছিলাম, তারপর ওকে নেহালের কাছে যেতে বলেছি। আর আমি জানি মীরাই পারবে ওকে ঠিক করতে। এটা কি বলছেন আপনি? আপনি জানেন না নেহাল ভাই মীরা আপুকে একটু পছন্দ করে না? কিন্তু মীরা তোকে ভালোবাসে। তা তো বাসে, কিন্তু ব্যাস, তাহলেই হবে। কেননা কিছু কিছু সময় লোহায় লোহাকে কাটতে সাহায্য করে। আমার কিন্তু ভীষণ চিন্তা হচ্ছে মীরা আপুকে নিয়ে। যদি নেহাল ভাইয়া মীরা আপুকে কিছু করে দেয় তাহলে? তাহলে আর কি, দুটোকে ধরে জোর করে বিয়ে করিয়ে দে, ব্যাস হয়ে গেল সমস্যার সমাধান। হট, আপনি খালি মজা করেন, সিরিয়াস সময়ও। আরে আমার অবুঝ বউটা, এটা হলো প্রেম করার সময়, কোনো সিরিয়াস সময় নাই, বুঝলি? মাহিকে বুকে নিয়ে বলল মেহরাব। বুঝলাম। মেহরাবকে জড়িয়ে ধরে বলল মাহি। তা কি বুঝলি শুনি? এটাই যে আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনাকে ডাক্তার দেখাতে হবে, পাগল। হালকা হেসে বলল মাহি। পরদিন সকালে মাহি তৈরি হয়ে নিচে নামলো ভার্সিটি যাবে বলে। মেহরাব আসছে, আর তখনই মেইন দরজা দিয়ে হন্তদন্ত হয়ে নেহাল ঘরের মধ্যে প্রবেশ করল। মাহি তো প্রথমে নেহালকে দেখে ভয় পেয়ে গেল, তারপর আমতা আমতা করে বলল, আপনি? হ্যাঁ আমি। তোমার সাথে আমার কথা আছে। মেহরাব ভাই কোথায়? ওনাকে ডাকো। আমি এখানে, বলে কি বলবে? সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল মেহরাব। তারপর মাহির কাছে এসে দাঁড়িয়ে বলল, বলো। মেহরাবের আশা দেখে নেহাল হঠাৎ করে মেহরাবের আই এম সরি মেহরাব ভাই, প্লিজ আমাকে মাফ করে দিন। আমি জানি না আমার কি হয়ে গেছিল। সবার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, বাবা মা ভাই সবাইকে আঘাত করেছি। আমি একটা ভুল ধারণা নিয়েছিলাম, কিন্তু কাল রাতে আমার সেই ধারণা একজন ভেঙে দিয়েছে। আমি ক্ষমা চেয়েছি সবার কাছে, তবু ওদের যা কষ্ট দিয়েছি তারপরে ওরা আমাকে ক্ষমা করেছে, এটাই আমার কাছে অনেক। আমি মাহিকে ভালোবাসি, এটা ঠিক, কিন্তু এটাও সত্যি আমি কখনোই আপনার মতো ওকে ভালোবাসতে পারবো না। প্লিজ ভাইয়া আমাকে ক্ষমা করে দিন, আপনি তো আমার বড় ভাইয়ের মতো। ছোট ভাই ভেবে এই অধমকে মাফ করে দিন। নেহাল মেহরাবের হাত ধরে বলল, আমি তোমাকে অনেক আগে মাফ করে দিয়েছি, এখন তোমার কোনো দোষ নেই। একজন একজনকে ভালোবাসতে পারে, ভালোবাসার উপর তো আর জোর করা যায় না। এই যে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটা অনেক। এই দেখো আমরা কত শত ভুল করি, তবুও মহান আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেন। আর আমি তো তার সৃষ্টি করা মানুষ মাত্র, আমি ক্ষমা না করার কে? বলো, দেরিতে হলেও তুমি যে আমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। নেহালের কাঁধে হাত রেখে বলল মেহরাব, ধন্যবাদ ভাইয়া। আর তুমি জানি না তোমার কাছে কি বলে ক্ষমা চাইবো। সত্যি বলছি, অনেক লজ্জা লাগছে নিজের করা কাজের জন্য, তবু বলছি আমাকে মাফ করে দিও। ছি ভাইয়া, আপনি আমার বড় হয়ে প্লিজ এভাবে আমার কাছে মাপ চাইবেন না। আর তাছাড়া মানুষ ভুল হতেই পারে, এতে এত লজ্জিত হওয়ার কিচ্ছু নেই। সব থেকে বড় কথা হলো নিজের ভুলটা বুঝতে পেরে ভুল স্বীকার করাই আসল। তুমি ছোট হলে তোমার অনেক বুদ্ধি মাহি। দেখতে হবে তো বউটা কার। মাহিকে এক হাতে জড়িয়ে ধরল মেহরাব। নেহাল ওদের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি এদের আলাদা করতে চেয়েছিলাম। দুজনে কতটা খুশি, কত ভালোবাসে দুজন দুজনকে।
আমার কাছে থাকলে আমি এতটা ভালোবাসতে পারতাম না। আর সব থেকে বড় কথা হলো, ভালোবাসার মানুষকে খুশি রাখাটাই আসল। ভাই একটা কথা বলবো? অবশ্যই, বলো। বলছি যে মীরা আপু আপনাকে অনেক ভালোবাসে, প্লিজ ওনাকে কষ্ট দেবেন না। আর আপনি দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ বসুন। না, এখন একদম বসার সময় নেই। অনেক বড় একটা ভুল করে ফেলেছি আমি। সেই ভুলটা আমাকে এখনই শুধরাতে হবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। তাই আমাকে এখনই যেতে হবে। ভালো থেকো, হ্যাঁ? হ্যাপি ম্যারিড লাইফ। মুচকি হেসে কথাগুলো বলে নেহাল চলে গেল। এটা কি হলো? কোনটা কি হলো? এই যে নেহাল এভাবে চলে গেল কেন? আর আর উনি কোন ভুলের কথা বলছিল? কি জানি, হয়তো অনেক গুরুত্বপূর্ণ কিছু। উফ, বাঁচলাম। এখন মনে হচ্ছে বুকের ওপর থেকে অনেক বড় একটা বোঝা সরে গেল। জোরে শ্বাস নিয়ে বলল মাহি। তাই নাকি? তা কই, আমি তো তোর বুকের উপর কোনো কিছু দেখতে পাচ্ছি না। অবশ্য তুই চাইলে দেখতে পারি। চোখ মেরে দুষ্টু হেসে বলল মেহরাব। ছি, কি সব কথাবার্তা! অসভ্য লোক একটা। চলুন, দেরি হয়ে যাচ্ছে। এটা বলে মাহি কপট রাগ দেখিয়ে গাড়ির কাছে চলে গেল। কি রাগ বাবা, এই রাগী মেয়েটাকে তো আমি এত ভালোবাসি। হাই। বুকে হাত রেখে বলল মেহরাব। অনেক দিন হলো ভালো করে ভার্সিটিতে যাওয়া হয় না, নানা কিছুর চক্করে পড়াশুনো তো লাটে উঠেছে। এত ভুলো মন হয়েছে ছাতাটাও আনিনি, আর বাইরে এত রোদ, একটা গাড়িও পাওয়া যায় না। উফ। অনেক বিরক্তি নিয়ে কথাগুলো বলতে বলতে হেঁটে যাচ্ছিল মীরা। মাথাটাও কেমন যেন ঝিমঝিম করছে। কাটা জায়গাটায় হাত দিতেই নেহালের কথা মনে পড়ে গেল। আচ্ছা, উনি কি কখনোই আমায় বুঝবে না? আমার কপালটাই খারাপ। যখন ভালোবাসা কি বুঝতে পারলাম, তখনই এমনটা হওয়ার ছিল। মীরা কথাগুলো ভাবতে ভাবতে রাস্তার এক পাশ দিয়ে হাঁটছিল, তখনই কেউ পেছন থেকে ডেকে উঠল। হে ময়দা সুন্দরী। মীরা ডাকটা শুনে হাঁটা থামিয়ে দিল। বুকের ভেতর ধক করে উঠল সে চিরচেনা কণ্ঠ। আমি ঠিক শুনলাম তো? আমাকে তো এই নামে, তার মানে উনি? মীরার ঠোঁটের এক কোণে হাসি ফুটে উঠল। তারপর পেছন ঘুরে তাকিয়ে দেখল নেহাল ওর থেকে 5-6 হাত দূরে বাইক নিয়ে আস্তে আস্তে হেঁটে আসছে। কি ময়দা সুন্দরী, তুমি কানে কম শোনো নাকি? আগে তো জানতাম তুমি শুধু ময়দা সুন্দরী, এখন তো দেখছি তুমি কানে কম শোনো। মীরার সামনে এসে বলল নেহাল। ওনাকে দেখে অনেক ভালো লাগছে। তার মানে আমার কাল রাতে বলা কথাগুলো কাজে লেগেছে। উনি নিজের ভুল বুঝতে পেরেছে, অনেক খুশি লাগছে। তবুও মুখে হালকা রাগ রেখে বললাম, আমি মোটেও ময়দা সুন্দরী নয়। হ্যাঁ, এটা সত্যি যে আগে অনেক মেকআপ করতাম, কিন্তু এখন করি না। তাই আমি ময়দা সুন্দরী নয়, ওকে? এই জন্য তো তোমাকে এত সতেজ আর সজীব লাগছে, যেন ভোরের ফোঁটা সত্য এক রজনীগন্ধা। হয়তো। তা আপনি হঠাৎ এখানে কেন? কি করছেন এখানে? হয়েছে, কাল তুমি যেটা করতে বললে সেটাই করছি। কোনটা বলুন তো? চেষ্টা করছি কাউকে ভোলার আর কাউকে আপন করার। ও ভালো তো। তা আমার কাছে কি চাই? আপন করতে চাই, ভালোবাসতে চাই, অতীতকে ভুলতে চাই। প্লিজ আমাকে সাহায্য করো। মীরার হাত ধরে বলল নেহাল। মীরা শুধু ড্যাব ড্যাব করে নেহালের দিকে তাকিয়েছিল। এরপর আস্তে করে নিজের হাতটা নেহালের হাত থেকে ছাড়িয়ে পেছন ফিরে গেল। করবেন আমাকে সাহায্য? আমি তোমার প্রতি যা অন্যায় করেছি সেটা শুধরানোর একটা সুযোগ দেবে না আমাকে? আমি কি এতটাই দোষী? এই অধমকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না? মীরা নেহালের কথা শুনেও না শোনার ভান করে চলে যেতে লাগলো। তারপর কিছু দূর গিয়ে পেছন ফিরে দেখল নেহাল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মীরা চিৎকার দিয়ে বলে উঠল, পুলিশ বাবু, আমি আর একই ভুল বারবার করব না। আর আপনার সাথে তো প্রেম করবই না। আপনি শুধু কষ্ট দেন। তাই এখন থেকে যা হবে সব বিয়ের পরে, সব কথা বিয়ের পরে হবে। ওই যে কি যেন বলে, হ্যাঁ বলবো, কথা বাসর ঘরে। বাড়ি গিয়ে নিজের বাবা মা আর ভাইকে আমার বাড়িতে বারাত নিয়ে পাঠান, তারপর সব কথা হবে। আপনি আমার সাথে যা যা করেছেন সব কিছু বিয়ের পর উসুল করব। এই বলে মীরা দৌড়ে চলে গেল। আর নেহাল মীরার কথা শুনে ওখানে কিছুক্ষণ হাবলার মতো দাঁড়িয়ে থাকলো। তারপর কিছু একটা ভেবে মুচকি হেসে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। রাতে ওই বউ, কই তুই? রুমে আসতে আসতে বলল মেহরাব। কি হয়েছে? এভাবে শাড়ির মতো চিল্লাচ্ছেন কেন? আমি কালা নাকি যে জোরে না ডাকলে শুনতে পারবো না? কাপড়ে হাত মুছতে মুছতে রুমে এসে বলল মাহি।
মাহিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল মেহরাব। কি ম্যাডাম, আপনি রেডি তো আবার নাচ করার জন্য? মানে? মানে হলো শেষমেশ আমাদের নেহাল বিয়ে করতে রাজি হলো। ওনাকে বিকেলে বাড়ি গিয়ে সোজা মেয়ে আর আঙ্কেল আন্টির সামনে গিয়ে বলেছে ওই মীরাকে বিয়ে করতে চায়। কি সত্যি? কি মজা! মাহি খুশিতে লাফিয়ে উঠল আর ভুলবশত মাহির হাত মেহরাবের নাকে লাগলো। আহ, এই মেয়ে খুশিতে বরের নাক ফাটিয়ে দিবি নাকি? মেহরাব নাক ধরে বলল, ও লেগেছে বুঝি? সলি বাবুটা। লেগেছে তো, নাকে নয় এখানে। ঠোঁট দেখিয়ে বললাম, নে এবার আদর করে দে তো। মাহির কোমর জড়িয়ে ধরে বলল, বদলোক ছাড়ুন আমাকে, সব সময় শুধু লুচুগিরি। মাহি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ার জন্য তো ধরে নিয়ে যান, আমি তো আমার পাও না নিয়ে ছাড়বো। আর তুই যখন লুচ্চু বলেছিস তখন তো একটু লুচ্চুগিরি করতেই হয়। এই বলে মাহির ঠোঁটের জোড়া নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নিল। পরদিন নেহালের পুরো পরিবার মীরার বাড়িতে গেল। ওখানে মাহি, মেহরাব আর মাহির পুরো পরিবার সহ মেহরাবের পরিবারের সবাই ছিল। আর কয়েক মাস পর ঈশিতার বিয়ে, তাই ঠিক করা হলো নেহাল আর মীরার বিয়েও ওই দিন হবে। মানে দুটো বিয়ে একসাথে হবে, তাও আবার গ্রামে। সে আগের মতো জাঁকজমক করে, ঠিক যেমন মেঘলার বিয়েতে হয়েছিল তেমন। মাহির ছোট মামা, নানু, মামি আর ঈশিতা ভিডিও কলে ছিল। ঈশিতা তো সেই খুশি, যেহেতু বিয়ে আরও পরে হবে, তাই শুধু আজকে আংটি বদল করে রাখা হলো। আংটি পরানোর সময় মীরার লজ্জায় নিচের দিকে তাকিয়েছিল আর নেহাল আংটিটা পরিয়ে দিয়ে বড় সড়ো একটা শ্বাস নিল, যেন অনেক বড় একটা বোঝা কাঁধ থেকে নেমে গেল। এখন নিজেকে হালকা লাগছে। মেহরাব মাহির পাশে দাঁড়িয়ে মাহির কানে কানে বলল, কি বলিস, আমরাও বিয়ে করে ফেলি? শখ কত, বদলোক একটা। এটা বলেই মাহি মুচকি হেসে ফেলল। 3 বছর পর ওটির সামনে সমানে পায়চারি করছে মেহরাব, কেননা ভিতরে যে তার অবুঝ পরিটার ভীষণ কষ্ট হচ্ছে। খুবই যন্ত্রণাদায়ক চিৎকার ভেসে আসছে। চেয়ারের উপর মাহির মা আর মেহরাবের মা বসে আছে, আর ওনাদের মীরা এবং মেঘলা সান্ত্বনা দিচ্ছে। মীরা 4 মাসের প্রেগনেন্ট, মেঘলার চেয়েও বড় হয়ে গেছে, প্রায় 2.5 বছর ছুঁই ছুঁই। মেহরাব, এমন করিস না, শরীর খারাপ করবে তো। এখন একটু চুপচাপ করে বস। হ্যাঁ মেহরাব ভাই, ভাইয়া ঠিকই বলেছে। তুমি এখানে বসো একটু। এভাবে টেনশন করলে কি সব ঠিক হয়ে যাবে? তোর এসব কি বলছিস? তোর শুনতে পাচ্ছিস না ভিতরে মাহি কতটা কষ্ট পাচ্ছে? আর আমি এখানে চুপচাপ করে কি বসে থাকবো? আমার তো দম আটকে আসছে। তখনই মেঘ আর মেঘলার মেয়ে মেঘের মা আর বাবার সাথে আসলো। দূরে বাবাকে দেখতে পেয়ে দাদুর কোল থেকে নেমে দৌড়ে গিয়ে বাবার পা জড়িয়ে ধরল। মেঘকে হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরায়। পেছনে তাকিয়ে দেখলো ছোট ছোট হাত দিয়ে তার রাজকন্যা ওর পা জড়িয়ে ধরে আছে। মেঘ নিচু হয়ে মেয়েকে কোলে নিয়ে বলল, তুমি এখানে কার সাথে আসলে আম্মু? আমি তো দাদুর সাথে এসেছি আব্বু। মেয়েরা আবার সহ্য করতে না পেরে ওখানের দেয়াল ঘেঁষে ফ্লোরে বসে পড়ল। নেহাল ওকে ধরতে গেলে মেহরাব হাত দিয়ে থামিয়ে দিল। মামার কি হয়েছে আব্বু? তোমার মামার অনেক মন খারাপ। ওই যে ওই রুমের ভিতর তোমার মামনি আছে, মাহিকে মামনি বলে মেহের। তোমার মামনির অনেক কষ্ট হচ্ছে তো, তাই তোমার মামার অনেক মন খারাপ। তাহলে তোমরা মামুনিকে ওখান থেকে বার করে এনে মামার কাছে দাও, তাহলেই তো হয়। আনবো তো। শুধু তোমার মামনি নয়, তার সাথে তোমার মিষ্টি একটা ভাইয়াকেও আনবো, একদম ছোট্ট। মেঘ এমনিতেই বলল যে ভাইকে আনবো। আসলে মেহের শুধু ভাই এনে দাও বলে সারাক্ষণ তাই বলল মেঘ। মেহরাব অবশ্য বলেছিল যে স্নো করে দেখতে যে কি হবে, কিন্তু মাহি নিষেধ করেছিল, বলেছিল এসব করার কোনো দরকার নেই, আল্লাহ যা দিয়ে খুশি হবে আমরাও তাই নিয়ে খুশি, তাই আর স্নো করানো হয়নি। সত্যি? তো বাবার কথা শুনে মেঘের কোল থেকে নেমে গেল। তারপর গুটি গুটি পায়ে মেহরাবের কাছে এলো। গিয়ে মেহরাবের কোলের উপরে বসে মেহরাবের মুখে হাত দিয়ে বলল, কাঁদে না। মুখে কারো হাতের স্পর্শ পেয়ে মেহরাব মাথা উঠিয়ে তাকিয়ে দেখল মেহের। আর কিছুক্ষণ পর আমারও এরকম কেউ আসবে, এমন ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমায় ছুবে। মনে মনে এটা ভেবে মেহরাব মেহেরের মাথায় হাত রেখে ওকে বুকের সাথে চেপে ধরল। মামুনির কিচ্ছু হবে না, দেখবে মামুনি ভাইকে নিয়ে জলদি চলে আসবে। অনেকক্ষণ পর ওটির লাইট অফ হলো, আর নার্স সাদা কাপড়ে মুড়িয়ে একটা ছোট্ট ফুটফুটে বেবি নিয়ে বেরিয়ে আসলো। সবাই খুব খুশি, সবাই এগিয়ে গেল নার্সের দিকে। মেহরাবও মেহেরকে নিয়ে নার্সের দিকে গেল। নার্স, আমার ওয়াইফ কেমন আছে?
ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো মেহরাব। ডোন্ট ওয়ারি, উনি একদম ভালো আছে। প্রথমে একটু প্রবলেম হয়েছিল, কিন্তু এখন উনি সম্পূর্ণ ঠিক আছে। একটু পরে ওনাকে কেবিনে দেওয়া হবে। নার্সের কথায় যেন মেহরাব একটু হলেও স্বস্তি পেল। তবে মাহিকে নিজের চোখে না দেখা অবধি শান্তি নেই তার। নার্সের কোল থেকে কাঁপা কাঁপা হাতে বেবি নিল। বেবি চোখটা খুলে টিপ টিপ করে চারদিকে তাকাচ্ছে। মেহরাব আলতো করে এক আঙুল দিয়ে বেবির গালে ছোঁয়ালো। হ্যাঁ, ওটা ওর আর ওর অবুঝ পরীর ভালোবাসার প্রতীক। এখন ওকেও কেউ বাবা বলে মিষ্টি করে ডাকবে, যে ডাকটা শুনলে মনটা শীতল হয়ে যাবে। কিছুক্ষণ পর মাহিকে বেডে দেওয়া হলো। স্যালাইন চলছে। একে একে সবাই মাহির সাথে দেখা করে বাইরে চলে আসলো। তারপর মেহরাব আসলো। বেবিকে পাশেই দোলনায় রাখা হয়েছে। মাহি এক হাত চোখের উপর দিয়ে শুয়ে আছে। মেহরাব গিয়ে আস্তে করে মাহির পাশে বসে মাহির মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু খেয়ে বলল, শিশির। মানে? ব্রুকুসকে বলল, মা শিশির হলো তার প্রশ্নের উত্তর, আর আমার ছেলের নাম। কি ঠিক বললাম তো? মাহি মুচকি হেসে মাথা নেড়ে হ্যাঁ বলল। তারপর বলল, একটা প্রশ্নের উত্তর দিতে পুরো প্রায় 5 বছর লাগিয়ে দিলেন। বলছিলাম তো সঠিক সময় আসলে উত্তর দেব। আমি তো অনেক আগে উত্তর পেয়ে গেছিলাম, কিন্তু বলিনি। তার মানে আপনি উত্তরটা আগে থেকে জানতেন আর বেবির জন্য অপেক্ষা করছিলেন, তাই তো? না, আগে থেকে অবশ্য জানতাম না, অনেক ভেবে তারপর পেয়েছি আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। আজকে সেই সময়টা এসেই গেল। আচ্ছা, যদি ছেলে না হয়ে মেয়ে হতো তাহলে কি করতেন? উত্তরটার মুচকি হেসে বলল মেহরাব। এখন বলেন, আপনি বুঝলেন কিভাবে যে ওই প্রশ্নের উত্তরটা শিশির হবে? কি করে বুঝলাম শুনবি? প্রথমত তুই বলেছিস যে আমরা 3 জন শীতের সময় বিকেলবেলা পার্কে গিয়েছিলাম। তো আমরা তো জানি যে শীতের সময় বিকেলের দিকে হালকা হালকা শিশির পড়ে, যেমনটা পড়ে হয় তেমনটা। তো মেঘলা যেহেতু আগে গিয়েছে আর ওকে আগে ফুল বানানো হয়েছে, তাই ওর ফুলের উপর বেশি শিশির পড়বে। আর আরও অনেক পরে তুই গিয়েছিস, তাহলে তোকে আরও অনেক পরে ফুল করা হয়েছে, তাহলে তোর ফুলের উপর অল্প শিশির পড়বে। তো যে ফুলে অল্প শিশির পড়বে সেটাই তুই। আর ওভাবেই উত্তরটা পেয়ে গেলাম। সিম্পল। বাবা গো, কি বুদ্ধি! বুদ্ধি তো হতেই হবে। দেখতে হবে না বরটা কার? তাই নাকি? তা তো বটেই। মেহরাব হেসে মাহির কপালে নিজের কপাল ঠেকালো আর বলল, ভালোবাসি বউ। আমি আপনাকে অনেক ভালোবাসি মিস্টার বর। হসপিটালে 3 দিন থাকার পর মাহিকে বাসায় নিয়ে আসা হলো। চৌধুরী বাড়িতে এখন একদম রমরমা, হইচই, একেবারে সেই রকম অবস্থা। আর মেহরাব তো মাহির যত্নে কোনো রকম কমতি রাখছে না। ড্রয়িং রুমে সবাই বসে আছে। মেঘ, মেঘলা, মাহির মা বাবা আর মেহরাব। এর বাবা মা সবাই মাহি ওর রুমে বসে আছে। এই সময় সিঁড়ি দিয়ে ওঠানামা করলে নাকি প্রবলেম হবে, তাই মেহরাব ওকে নামতে দেয়নি। মেহরাবও মাহির সাথে রুমেই আছে। বেবিকে মাহির কাছ থেকে খাইয়ে দিয়ে মাহির মা বেবিকে কোলে নিয়ে সবার সাথে বসে আছে। এই সরো, আমি ভাইকে দেখবো। মেহের আস্তে আস্তে এসে বলল, আমার মাটা এতক্ষণ কোথায় ছিল শুনি? মেঘ মেহেরকে কোলে নিতে নিতে বলল, আরে আমি তো ভাইয়ের জন্য এটা আনতে গেছিলাম। তোমরা ফুলগুলো এত ওপরে রাখো, আমি তো নিতেই পারছিলাম না, তারপর চেয়ারে উঠে নিয়েছি। আধো আধো গলায় বলল। আর কমলা সহ আরো ফল একটা ঝুড়িতে করে ডাইনিং টেবিলে রেখেছিল, তাই বলল যে উপরে ছিল। এ বাবা, তুমি এটা কি করবে? কেন? এটা ভাইকে দেব, ভাই খাবে। আমি তো আপেল আনতাম, কিন্তু কালকে দেখলাম ভাই একটাও দাঁত নাই, তাই কমলা এনেছি। নাও, ভাইকে খাইয়ে দাও। মেঘলার দিকে কমলাটা দিয়ে বলল, ওরে আমার পাকা বুড়িটা, ভাই তো এখন এগুলো খাবে না। কেন? আর ভাই সব সময় এমন ঘুমিয়ে থাকে কেন? ছোট মনি তাই? আচ্ছা, ও চোখ খুললে খাইয়ে দিও। নাও। ভাই তো এখনো অনেক ছোট, তাই এখন এগুলো খায় না শোনা। আর ভাই যখন তোমার মতন বড় হবে তখন তুমি ওকে এগুলো খাইয়ে দিও, ওকে? আচ্ছা ঠিক আছে। রাতে। আরে আমাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? গেলে দেখতে পাবি। আর তো কথা বলিস কেন তুই? মাহিকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে হাঁটতে হাঁটতে বলল মেহরাব। আরে রুমে বেবি একা আছে তো, যদি কান্না করে? আমি কি তোর মতো পাগল নাকি? আমি মাকে বেবির কাছে থাকতে বলেছি, আর আমরাও একটু পরে নিচে চলে যাব। তারপর মেহরাব মাহিকে নিয়ে ছাদে নিয়ে এনে দোলনায় বসিয়ে দিল, নিজেও ওর পাশে বসলো। মাহিকে এক হাতে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস বউ, আমার না বলা অনুভূতিগুলো, না বলা ভালোবাসাগুলো বুঝে নেওয়ার জন্য। আমি যে তোকে কতটা ভালোবাসি তা
তা তুই কল্পনাও করতে পারবি না। মাহির কপালে চুমু দিয়ে বলল, আপনি তো বলেনও নাই, শুধু বলতেন ভালোবাসি বুঝে নাও। আরে আমি কি জাদু জানি নাকি যে আপনার মনের কথা বুঝতে পারবো? তাও যে বুঝেছিস এটা আমার কাছে অনেক। আর আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য, আমাকে বাবা হওয়ার যে অনুভূতিটা এটা অনুভব করানোর জন্য তোকে অনেক অনেক ভালোবাসা। আমি আপনাকে অনেক ভালোবাসি। মেহরাবের বুকে মুখ গুজে বলল মাহি। তারপর আর কি, ওরা সুন্দর করে সংসার করবে, ওদের জীবন আরো সুন্দর আর সুখময় হোক। সমাপ্ত।